তারেক একটু রাগান্বিত চেহারা নিয়ে রাহির কাছে এসে, তুমি এখানে কি করছো? তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি তোমাকে আসতে বলেছি? তুমি কেন এমন করছো তারেক? আমি কি করেছি বলবা? দেখো, রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবা না। আমার কলিগরা আশেপাশে আছে, শুনলে আমার মান সম্মান যাবে। আমার মান সম্মান কথা তো ভাবছো না। তোমাকে আমার কিছু বলার আছে। যা বলার তাড়াতাড়ি বলো। আজ তোমার খুব তাড়া, তাই না? ভুলে যেও না আমি তোমার বউ। এখন এসব শোনার টাইম নাই। যা বলার দ্রুত বলো। বাসায় আমার জন্য সবাই অপেক্ষা করছে। শোনার টাইম নাই বললে তো হলো না। কি অপরাধের শাস্তি দিচ্ছ আমায়? কল দিলে ধরো না, অ্যাভয়েড করছো। কি করেছি আমি? রাহি, অযথাই কথা বাড়ায়ও না। আমার এখন আগের মতো সময় নেই। আমি তো তোমার মতো ফ্রি না। কি হয়েছে যে অফিসের সামনে চলে এসেছো? আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। কি? তুমি কি পাগল? আমি এখন সন্তান চাই না। আমার পরিবার জানে না আমি বিয়ে করেছি। জানে না, এখন জানাবা? আমাকে ঘরে তুলে নাও। আম্মুকে বলো আমার বাসায় আসতে। দেখো রাহি, আমার পক্ষে সম্ভব না। তোমাকে টাকা দিয়ে দিব, অ্যাবর্শন করে নিও। তারেক, কি বলছো তুমি? আমাদের সন্তান ও আমাদের ভালোবাসার চিহ্ন। রাহি, আবেগ দিয়ে জীবন চলে না। আমি এসবের জন্য প্রস্তুত না। তুমি এখন যাও, আমি ভেবে দেখব। তারেক, যেও না প্লিজ। আমার কথা শোনো প্লিজ। আমি এখন কি করব? আমার সাথে এমন করিও না। রাহি কান্না করে যাচ্ছে। এ মুহূর্তে কি করবে কিছু মাথায় ঢুকছে না। সেদিন খুব ভুল হয়ে গেছে। বিয়ের কাবিননামার এক কপি নিজের কাছে রাখা দরকার ছিল। আজ রাহির কাছে বিয়ের প্রমাণ বলতে কয়েকটা ছবি ছাড়া আর কিছুই নেই। রাহি তারেকের আচরণে বুঝতে পারছে তারেক এই সম্পর্ক নিয়ে আর আগাতে চায় না, কিন্তু সমস্যাটা কোথায় সেটা ধরতে পারছে না। হঠাৎ কি এমন হলো যে তারেকের এতটা পরিবর্তন? তাহলে কি সম্পর্ক পুরান হয়ে গেলে ভালোবাসা পুরান হয়ে যায়? এই তো সেদিন খুব একান্তে সময় কাটিয়েছিল। তারেক কত যত্নে আদর সোহাগে ভরিয়ে দিয়েছে। ওর প্রতিটি স্পর্শ আমার ভিতর ছুঁয়ে গেছে। এগুলো কি মিথ্যা ছিল? শুধু কি শারীরিক চাহিদা, আর কিচ্ছু না? রাহি বাসায় গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। মন তার শাশুড়ি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছেন। লক্ষ্য করেছেন ইদানিং রাহির আচরণ কেমন জানি হয়ে গেছে। সারাক্ষণ আনমনা হয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে কাঁদে। বুঝতে পারছে মেয়ের কিছু একটা হয়েছে। ভয়ে আছেন, আবার নতুন কোনো ধাক্কা অপেক্ষা করছে না তো। সন্তানের কষ্ট হলে মা বোধহয় সবার আগে বুঝে যায়। এজন্য বলে নারীর টান। মেয়ে বড় হলে সব মায়েদের ক্রমশ চিন্তা বাড়তে থাকে। রাহি যদি এ বয়সে কোনো ভুল করে ফেলে তাহলে যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। মেয়েদের সম্মান একবার নষ্ট হলে সারা জীবন চেষ্টা করে সেটা ফিরিয়ে আনা যায় না। আমাদের সমাজে ছেলেরা হাজার ভুল করলেও তাদের গায়ে কোনো দাগ পড়ে না, কিন্তু মেয়েদের গায়ে একবার দাগ লাগলে হাজার চেষ্টা করেও মোছা যায় না। রাহির মাথায় হাত দিয়ে চোখের জল মুছে রাহির মা জিজ্ঞেস করছে, মারে, তোর কি হয়েছে? সারাদিন মনমরা হয়ে থাকিস। তোর ভাইও আমার সাথে কথা বলে না। তুইও সারাক্ষণ রুমে পড়ে থাকিস। আমাকে বল না, তোর কি কোনো সমস্যা হয়েছে? মা কিছু বুঝে গেল না তো? ভাইয়াকে নিয়ে এমনি অনেক কষ্টে আছে, তার মধ্যে আমার কথা শুনলে মরে যাবে। কিছুই না মা, সামনে ফাইনাল পরীক্ষা, তাই টেনশনে আছি। তুমি ভেবো না, আমি ঠিক আছি। সত্যি বলছিস আমাকে? আমি কি করে বলবো মা? আমি ভালো নেই। আমার যে সব শেষ হয়ে গেল। আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না। রাহি মুখ ফিরিয়ে চোখ মুছে, হুম মা, সত্যি বলছি। তুমি যাও, আমাকে সকালে ভার্সিটি যেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাহি দরজা বন্ধ করে বালিশে মুখ চাপা দিয়ে কাঁদতে শুরু করলো। চোখ মুছে কিছুক্ষণ পর পর মোবাইল হাতে নিয়ে তারেককে কল করছে। না কল ধরছে না, কেটে দিয়ে মোবাইল অফ করে দিয়েছে। রাহির ইচ্ছে করছে বিষকে আত্মহত্যা করতে। রাগের মাথায় ওয়ালে কিছুক্ষণ বাড়ি দিল। মাথার যন্ত্রণা, বুকের চাপানো কষ্টের কাছে কিচ্ছু না। এ কষ্টের যে কোনো ওষুধ নেই। অবন্তিকা বাসায় যাওয়ার পর সবাই এক এক করে এসে জিজ্ঞেস করছে, অবন্তিকা একা কেন? সাইমন কোথায়? বিয়ের পর সাধারণত মেয়েরা প্রথমবার জামাই নিয়ে বেড়াতে আসে। অবন্তিকা হাতে মস্ত বড় ব্যাগ দেখে অবন্তিকার ভাবি সামিয়া বলে উঠল, অবন্তিকা, সাইমন ভাই আসেনি কেন? কখন আসবে? আসবে না। জামাই ছাড়া আমার ননদিনী এতদিন থাকবে কি করে? অবন্তিকার বাবা চিৎকার করে, ওরা জানে না কাকে ঠকিয়েছে। রেজাউল করিম কি জিনিস এবার ওরা বুঝবে। আমার মেয়ের জীবন নষ্ট করার মাসুল ওদের দিতেই হবে। এত বড় বেইমানি আমার সাথে? সামিয়া রীতিমতো অবাক। মেয়েকে দেখতে গিয়ে কি এমন হলো এভাবে রেগে গেছে? মেয়ের শ্বশুরবাড়ি যাবে বলে কাল থেকে কত আয়োজন করেছে। সকালে হাসি খুশি গেল, কিন্তু দুপুর গড়ানোর আগে চলে এসেছে।
সামিয়া ভয়ে ভয়ে শ্বশুরকে জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে? আপনি এভাবে রেগে আছেন কেন? আপনি এভাবে রাগ করলে শরীর খারাপ হবে। রেগে থাকবো না? সাইমনের আগের বউ পালিয়ে যায়নি, বিয়ের সময় তখনও ঘরে ছিল, ডিভোর্সও হয়নি ওদের মাঝে, আমাদের সব কথা লুকিয়েছে। তাহলে অবন্তিকাকে বিয়ে করেছে কেন? ভেবেছে ছেলের বউয়ের সমস্যার জন্য নাতি নাতনির মুখ দেখছে না তাই। এখন শুনছি সাইমনের সমস্যা, বউয়ের কোনো সমস্যা ছিল না। সাইমন কোনোদিন বাবা হতে পারবে না। এরকম একটা ছেলের কাছে আমার মেয়েকে রেখে আসবো? আমার মেয়ে কি পচে গেছে? এরকম 10টা বিয়ে ভেঙে গেলেও রিজাউল করিমের মেয়ের জন্য ছেলের অভাব হবে না। অবন্তিকার খুব রাগ হচ্ছে। নিজে যে মিথ্যা বলছে সেটার জন্য অনুতপ্ত না, ওরা মিথ্যা বলেছে সেটা নিয়ে যত মাথা ব্যথা। বাবার সামনে গিয়ে, আমি আগেও বলেছি, তুমিও কিন্তু মিথ্যা বলেছিলে। আমার যে আগে বিয়ে হয়েছে সেটাও কিন্তু ওদের লুকিয়েছো। তুমি ওদের দোষ দেখছো, নিজেরটা কেন দেখছো না? এখনো বুঝতে পারছো না যে যেমন করে তার সাথে সেটাই হয়? যদি আমাকে ভালোবেসে থাকো এই ব্যাপারটা এখানে শেষ করবে। আমার ভুল হয়েছে, তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া ঠিক হয়নি, আর একটু খবর নেওয়ার দরকার ছিল। মা তুই চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করব। সামিয়ার শ্বশুরকে আশ্বাস দিয়ে বলছে, যা হয়েছে বাবা ভালোর জন্য হয়েছে, অবন্তিকার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অবন্তিকার রুমে গিয়ে ভীষণ খুশি লাগছে, মিথ্যা বন্ধন থেকে মুক্তি পেয়েছে। আহনাবকে পেতে আর কোনো বাধা রইল না। শুধু সুযোগ বুঝে বাবাকে বোঝাতে হবে আহনাব ওর জন্য ঠিক ছিল, আহনাবের সাথেই কেবল ওর সুখ লেখা আছে। আহনাব ওকে সুখে রাখবে সারা জীবন। আসার পরে আহনাবকে কল দেওয়া হয়নি, ওকে বলতে হবে আমি চলে এসেছি। উফ, আমি এত এক্সাইটেড, ইচ্ছে করছে এখনই উড়ে চলে যেতে। অবন্তিকা আহনাবকে কল দিয়ে খুশিতে কথা বলতে পারছে না। আহনাব, আজ আমি বলো না অবন্তিকা, কি হয়েছে? আমি বাবার বাসায় চলে এসেছি, আজ থেকে আমি মুক্ত, কোনো মিথ্যে সম্পর্ক আমি আর নেই। সত্যি? সত্যি। আমরা দুজন খুব শীঘ্র নিজেদের আপন করে পাবো। আমি জানতাম অবন্তী, আমার অপেক্ষা মিথ্যা হতে পারে না। বিশ্বাস ছিল আমার হারানো ভালোবাসা, আমার অবন্তিকাকে ঠিক ফিরে পাবো। খুব কষ্ট হয়েছে আমাকে ছাড়া থাকতে, তাই না? খুব। অক্সিজেন অভাব হলে যেভাবে মানুষ ছটফট করে, আমার অবস্থা সেটাই ছিল। আমিও তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করেছি, শুধু দিন গুনেছি কখন তোমাকে কাছে পাওয়ার সময় আসবে। অবন্তিকা আহনাবের কথা শেষ হবার নয়। দুজন যেন এতদিন খাঁচায় বন্দি ছিল, আজ তারা মুক্ত হয়ে নিজেদের আকাশে বিচরণ করছে। মুনতাহা ডিভোর্স লেটার রেডি করে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। মা গো, আমি তো এটা চাইনি, আমি তোর সাথে সুখী হতে চেয়েছি, কেন ভালোবাসার কাছে এভাবে হেরে গেলাম বলতে পারো মা? আমার যে বুকটা ছিঁড়ে যাচ্ছে, আমি যা আর নিতে পারছি না। তুই কাঁদ, যত খুশি কেঁদে নে, এ কান্না যেন তোর জীবনের শেষ কান্না হয়, আর যেন তোকে কোনোদিন কাঁদতে না হয়। মা, কেন ভালোবাসা এত কষ্ট? তুই আবার সুখী হবি, মায়ের কথা মিলিয়ে নিস। আমি পারবো না মা আর কাউকে বিশ্বাস করতে, আমার ভেতরটা পুড়ে গেছে। আমি বেঁচে আছি ঠিক, আমার যে নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। এ দুনিয়ার মানুষগুলো স্বার্থপর, কারো মনের কথা বোঝার সময় নেই। ভালোবাসার মানুষকে সারা জীবনের মতো পর করার কষ্ট ভয়াবহ। বিচ্ছেদ তো কাগজে কলমে হয়, কিন্তু মনের বিচ্ছেদ সত্যি কি হয়? চাইলে কি ভালোবাসার মানুষের স্মৃতিগুলো এত সহজে মুছে ফেলা যায়? সত্যিকার ভালোবাসায় কি মনের মাঝে অবশিষ্ট কিছু থাকে? হয়তো থাকে, হয়তো না। কারো কারো জীবনে হয়তো ভালোবাসার রং দ্বিতীয়বার আসে। জীবনের হিসাব মেলানো বড়ই জটিল। অনেকদিন পরে মায়ের কান্না দেখে সাইমন অফিসে যেতে রাজি হয়েছে। নিজেকে ব্যস্ত রাখলে কষ্ট যদি কিছুটা কম হয় সেটা ভেবে সাইমন অফিসের জন্য রেডি হচ্ছে। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে অপরিচিত কেউ একজন সাইমনকে খুঁজছে। সাইমনের নামে একটা খাম এসেছে। সাইমন লোকটিকে বিদায় দিয়ে খামটির দিকে চোখ বুলিয়ে নিল। খাম খুলতে গিয়ে ভয় পাচ্ছে, না জানি কি আছে খামের মধ্যে। বুকের ভিতর অজানা ঝড় বয়ে যাচ্ছে। যেটার ভয় পাচ্ছে সেটা হবে না তো? খাম নিয়ে বসে রইল, খোলার সাহস পাচ্ছে না। প্রেরকের জায়গায় কোনো নাম নেই, কে পাঠিয়েছে বোঝা যাচ্ছে না। মানুষের মস্তিষ্ক অনেক কিছু অগ্রিম অনুধাবন করতে পারলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মনকে কোনোভাবে রাজি করাতে চায় না। বারবার বোঝাতে চায় আমি যা ভাবছি ভুল। খাম খুলে দেখে মুনতাহা ডিভোর্স লেটার পাঠিয়েছে। সাইমন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। না, আজ চোখ দিয়ে জল পড়ছে না। কথায় আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। সাইমন ডিভোর্স লেটার হাতে নিয়ে বসে আছে, গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। পৃথিবীর সব ভাষা যেন থেমে গেছে। শরীর সব শক্তি নিয়ে ডেকে উঠল, মা। সাইমনের মা ছেলের চিৎকার শুনে পানির
গরম পাতিল ফেলে ছেলের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে বাবা, এত জোরে চিৎকার দিলি কেন, ব্যথা পাইছিস? সাইমন চুপ করে এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছে, কোনো কথা বলছে না। বল না বাবা, চুপ করে থাকিস না, আমার যে ভয় লাগছে। সাইমন মায়ের দিকে ডিভোর্স লেটার এগিয়ে দিল। এটা কি? সাইমন কিছু বলছে না দেখে সাইমনের হাত থেকে নিয়ে খুলে পড়ে দেখে মুনতাহার ডিভোর্স লেটার পাঠিয়েছে। অজান্তে মুনতাহার শাশুড়ির চোখ থেকে দুপোঁটা জল ডিভোর্স লেটারের উপর পড়ল। সাইমনের মা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, তুই কাঁদিস না বাবা, আমার জন্য তুই কেন শাস্তি পাবি? আমি মুনতাহার সাথে কথা বলবো, দরকার হলে আমি মা হয়ে ওর পা ধরে বলবো আমার ছেলেটাকে যেন ছেড়ে না দেয়। মুনতাহা আমার মতো স্বার্থপর না, ও বুঝবে আমাদের কষ্ট। না মা, তুমি কোনো কথা বলবা না। আমি চাই না মুনতাহার মনে আমাদের নিয়ে নতুন করে ঘৃণার জন্ম হোক। ওর দুঃসময়ে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আজ কোন মুখে ওর সামনে দাঁড়াবো? তোর তো কোনো দোষ ছিল না, যা অপরাধ করেছে আমি। আমার জন্য বাধ্য হয়ে তুই বিয়ে করেছিলি, যেটাই হোক বিয়ে করেছি তো। এখন ভাববে আমার সমস্যা বলে ওকে ফিরিয়ে আনতে চাচ্ছি। তোর যে সমস্যা সেটা তো স্থায়ী না, তুই চিকিৎসা নিলে ভালো হয়ে যাবি। আমাদের সংসারটা আগের মতো হাসি খুশি হয়ে যাবে। মা প্লিজ, অনেক ভেবেছো সংসারের কথা, এবার আমাকে রেহাই দাও। আমাকে আর মুনতাহার চোখে স্বার্থপর বানায়ো না। তুমি যদি মুনতাহার সাথে যোগাযোগ করো, আমি সব ছেড়ে চলে যাব, যেদিকে দু চোখ যায়। সাইমনের মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ছেলের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। বারবার আফসোস করছেন, আজ তার পাপের শাস্তি ছেলেটাকে ভোগ করতে হচ্ছে। বিয়ের পরে মুনতাহাকে নিয়ে কত সুখে ছিল, কি থেকে যে কি হয়ে গেল। নাতি নাতনির লোভ সব ধ্বংস করে দিল। দুনিয়াতে মানুষের হরেক রকমের লোভ, কারো টাকার লোভ, কারো ভালোবাসার লোভ, কারো বিলাসিতার লোভ। সব লোভ বোধহয় দিন শেষে খারাপ কিছু বয়ে আনে। সাইমন দেখলো হঠাৎ খাম থেকে কি যেন একটা নিচে পড়লো। তাকাতে দেখছে একটা চিরকুট মুনতাহা দিয়েছে। হাতে নিয়ে চোখ মুখ মুছে পড়া শুরু করলো। আমি জানি সাইমন, এতদিনে ডাক্তার রাহাত থেকে সব শুনেছো। ডাক্তার রাহাত আমায় সব বলেছেন। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জানো, আমারও হয়েছিল যেদিন আমার ভালোবাসার মানুষটা আমার সামনে অচেনার রূপে আসলো। একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। ওই বাড়িতে আমার চোখের সামনে আমার স্বামী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তার বিয়ের আয়োজন হচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসতো। একবারও জানতে চাইলে না ঠিক কতখানি কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখ নিয়ে ঘুরছিলাম। তুমি তো ভেবেছিলে আমি সব মেনে নিয়েছি। কোনো মেয়ে কি সত্যি মানতে পারে? এত উদার হওয়া কি সম্ভব? বুঝলে না তুমি কি চলছিল আমার ভিতরে? কম তো বলিনি সাইমন, আমি তোমাকে ভাগ করতে পারবো না। তুমি বুঝেও হয়তো না বোঝার ভান ধরেছিলে। ভেবেছি শেষ পর্যন্ত বিয়েটা করবে না, কিন্তু আমার ভালোবাসাকে মিথ্যে করে দিয়ে ঠিক বিয়ে করে নিলে। স্বার্থের কাছে হেরে গেল ভালোবাসা, তোমার কাছে হেরে গেলাম আমি। সত্যিকে আমি হেরেছি। আজ মুক্ত করে দিলাম, ভালো থেকো। আর হ্যাঁ, আমি খুব ভালো আছি। সাইমন চিরকুট বুকে চেপে ধরে কাঁদতে লাগলো। মুনতাহা, আমি ভালো নেই। তোমায় ছাড়া আমি কিভাবে ভালো থাকবো? তুমি এত কিছু বুঝলে, এটা বুঝলে না আমি মন থেকে মেনে নিতে পারিনি। তোমার জায়গা আমি কাউকে দিই নাই। এত বড় শাস্তি না দিলে পারতে। মানছি আমি ভুল করেছি। একটা বারকে সুযোগ দিতে পারতে না? কোনোদিন কি তুমি জানতে পারবে আমি শুধু তোমাকে ভালোবেসেছি? তুমি শুধু আমার রাজ্যের রানী ছিলে, থাকবে। সাইমনের বাসা থেকে আসার পরে রেজাউল করিমের মনে শান্তি নেই। জেনে শুনে মেয়েটার এত বড় ক্ষতি করলো। মেয়েটার গায়ে যে দুইটা বিয়ের চিহ্ন পড়ে গেল, কেউ তো বুঝবে না এখানে অবন্তিকার কোনো দোষ নেই। সবাই অবন্তিকার দিকে আঙ্গুল উঠাবে। ছেলেরা চাইলে দুই তিনটা বিয়ে করতে পারে, কিন্তু মেয়েদের দুইটা বিয়ে হলে সবার খারাপ নজর মেয়েটার উপর থাকে। সবাই বলবে খারাপ স্বভাবের, না হলে কি দুই জায়গায় সংসার করতে পারলো না। অবন্তিকা ভাবি সামিয়াকে গিয়ে হাত ধরে বলছে, ভাবি তোমার সাথে কথা আছে। আমি জানি কি বলবা, আহনাব ভাইকে নিয়ে, তাই তো? তুমি ছাড়া এ বাসায় কেউ আমায় বুঝে না, আর তোমার কথা বাবা কিছুটা হলেও শুনে। ভেবো না, আমি বুঝিয়ে বলবো। বাবাও আগের চাইতে নরম হয়ে গেছে, বোঝালে ঠিক বুঝবে। ওইদিকে তো ডিভোর্সের ব্যাপারটা মিটেও যাবে। লাভ ইউ ভাবি। সামিয়া জানে অবন্তিকা কতটা কষ্টের মাঝে এই কয়টা মাস আহনাবকে ছাড়া কাটিয়েছে। মেয়েটা হাসতে ভুলে গিয়েছিল। অবন্তিকা আর আহনাবের ভালোবাসাকে জয়ী করার জন্য সামিয়া বাবাকে যেভাবে হোক বোঝাবে। বিকালে শ্বশুরের চা বানিয়ে সামিয়া রেজাউল করিমের রুমে গেল। চা খেতে খেতে কথা উঠাবে। বাবা আসবো? বৌমা আসো না। বাবা কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো না। অবন্তিকাকে নিয়ে কিছু ভেবেছেন? বুঝতেছি না কি করব। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না।
আমি নিজের জিদের বশে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। বাবা রাগ করবেন না, একটা কথা বলি, অবন্তিকা আহনাব ভাইয়ের সাথে সুখে থাকবে। টাকা দিয়ে সবসময় সুখ কেনা যায় না। আহনাব ভাই খুব ভালো মনের মানুষ, আমাদের অবন্তিকাকে সুখে রাখবে। একটু সময় লাগবে, দেখবেন আহনাব ভাই অনেক ভালো জায়গায় পৌঁছাবে একদিন। তুমি কি ভেবে এসব বলছো? সত্যি কি তাই মনে হয়? জি বাবা, আমার মনে হয় এখনও ওরা দুজনকে পছন্দ করে। আপনি একবার আহনাপের পরিবারের সাথে কথা বলেন, ওরা কি এখন রাজি হবে? আমি ওদের সাথে তো কম অন্যায় করিনি। আহনাপ আর ওর মা কি আমাকে ক্ষমা করবে? আপনি একবার কথা বলে দেখেন, ওরা মনে কিছুই রাখবে না। আপনি অনুতপ্ত হয়ে মন থেকে ক্ষমা চাইলে ওনারা মনে রাগ পুষে রাখবে না। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু বলছো, আমি যাব ওদের বাসায়। আমার মেয়ে সুখে থাকলেই হলো, আমার আর কিছুই চাই না। অনেক তো নিজের ইজ্জতের কথা ভাবলাম, আর না। রেজাউল করিম ভাবছে অনেক হয়েছে, এবার মেয়ের সুখের জন্য যা করার সব করবে। সন্তান সুখে থাকলে মা বাবারা সুখে থাকে। জিদ অহংকার মানুষের মনকে বিষিয়ে তোলে। সত্যি কখনো অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। মুনতাহা এক সপ্তাহ ধরে অফিসে যাচ্ছে না। রাশেদ চিন্তায় পড়ে গেল, হঠাৎ কি হলো মুনতাহার। কল করলেও ধরে না। রাশেদ কেমন যেন অস্থির হয়ে উঠেছে মুনতাহার জন্য। মুনতাহার সাথে কথা না বললে ভালো লাগে না, অফিসেও কাজে মন বসছে না। তাই ভাবলো একবার মুনতাহার বাসায় গিয়ে দেখবে। মুনতাহা অসুস্থ না তো? একা বাসায় মা মেয়ে থাকে, কোনো পুরুষ মানুষ নেই প্রয়োজন হলে করার মতো। সাত পাঁচ না ভেবে রাশেদ মুনতাহার বাসায় চলে গেল। মুনতাহার মা রাশেদকে চিনতে ভুল হয়নি। এতদিন মুনতাহার কাছে রাশেদের কথা শুনতে শুনতে চেহারা কেমন হবে ধারণা হয়ে গেছে। রাশেদকে দেখে মুনতাহার মা হাসি দিয়ে, আসো বাবা, ভিতরে আসো। আপনি আমাকে চিনছেন? চিনবো না, কি বলো? তুমি রাশেদ তো? কেমনে বুঝলেন? মা সন্তানদের ঠিক চিনতে পারে। তাহলে কি আমি মা ডাকবো? তুমি তো ছেলের মতো, তুমি ছিলে বলে আমরা এত ভালো আছি। কি যে বলেন মা, ভালো থাকা আপনাদের অধিকার। মুনতাহাকে দেখছি না, ও কোথায়? তুমি এসেছো ভালো করেছো, সারাক্ষণ রুমে লাইট অফ করে বসে থাকে। তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। রাশেদ গিয়ে দেখে আবছা আলোতে মুনতাহাকে দেখা যাচ্ছে। মুনতাহাকে ভীষণ মায়াবতী লাগছে। এত সুন্দর একটা মেয়ের জীবনে কত কষ্ট, এই কম বয়সে কত কিছু না সহ্য করে ফেলেছে। রাশেদ গিয়ে মুনতাহার মাথায় হাত দিতে মুনতাহা আটকে উঠল। মুনতাহা মুখ থেকে অন্যমনস্ক হয়ে বের হলো, সাইমন। রাশেদ ঠিক শুনতে পায়নি মুনতাহা কি বলছে। কি হয়েছে মুনতাহা? একই চেহারা হাল বানিয়েছো? ও রাশেদ, তুমি অন্য কাউকে ভেবেছিলে? আরে না, কাকে ভাববো? মুনতাহা জামা ঠিক করে উঠে লাইট জ্বালিয়ে, তুমি কখন এসেছো? একটু আগে। কি হয়েছে তোমার? অফিসে যাচ্ছ না? কল দিলেও ধরো না। কয়েকদিন ধরে শরীরটা খারাপ। মোবাইল কোথায় আমি নিজেও জানি না। আমার কাছে লোকাবে না, আমি সব বুঝতে পারি। খেয়াল করছি ডিভোর্সের পর থেকে তুমি কেমন আনমনা হয়ে গেছো। ও কিছু না। দেখো মুনতাহা, অতীতকে নিয়ে বেশি ভাবতে নেই। যত অতীতকে গুরুত্ব দিবে ততই তুমি সমুদ্রের তলদেশে পৌঁছে যাবে। সেখান থেকে চাইলে আর উঠতে পারবে না। জীবনটা অনেক সুন্দর, তুমি চাইলে তোমার জীবন আগের চাইতে বেশি সুন্দর হবে। কিভাবে আমি যে কিছু ভাবতে পারছি না। আমাদের আশেপাশে অনেকে আছে, শুধু সুখের সন্ধান বের করে নিতে হয়। আর আমি তো আছি তোমার পাশে। রাশিদ কি বোঝাতে চাচ্ছে? ও তো ভুল ভাবছে। আমার পক্ষে আবার কোনো সম্পর্কে যাওয়া সম্ভব না। নতুন করে আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস অনেক মজবুত জিনিস, কিন্তু একবার ভেঙে গেলে পৃথিবীর সব থেকে দুর্বল জিনিসে পরিণত হয়। চাইলে কাউকে বিশ্বাস করা যায় না, পুনরায় বিশ্বাস করতে কারো কারো তো আজীবন সময় লেগে যায়। রাশেদ মুনতাহার চোখের সামনে হাত নেড়ে, কি এত ভাবছো মুনতাহা? কিছু না, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। এর মধ্যে মুনতাহার মা নাস্তা নিয়ে এসে, বাবা খেয়ে নাও, আজ প্রথম গরিবের বাসায় আসছো। মা এরকম কথা বললে কখনো আসবো না। আচ্ছা বাবা, আর বলবো না, এবার খেয়ে নাও। মুনতাহা হাত মুখ ধুয়ে আসো, একসাথে খাবো। মুনতাহা ফ্রেশ হয়ে রুমে ঢুকতে ওকে দেখে রাশেদ মুনতাহার মা কথা অফ করে দিল। কিছুক্ষণ চুপ থেকে ইচ্ছে করে কথা অন্যদিকে ঘোরাচ্ছে। মুনতাহা বুঝেও কিছু বলল না। মুনতাহা ভাবছে রাশেদ কি কথা বলছে যে আমাকে দেখে চুপ করে গেল। আসো আসো, এবার লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে খাও। মুনতাহা খাচ্ছে আর লক্ষ্য করছে রাশেদ ইশারা দিয়ে মাকে কিছু বোঝাচ্ছে। মুনতাহা তাকাতে চোখ ঘুরিয়ে নিল। আজ অনেক খেয়েছি, 2 দিন না খেলেও চলবে। আজ একটা কাজ আছে, চলে যেতে হবে। মুনতাহার মা বলছে, আর একটু থাকো না, একদম ডিনার করে পড়ে যেও। না মা, আজ যাই, অন্যদিন আসবো। মুনতাহা, আমি অফিসে বলে দেব তুমি কিছুদিন রেস্ট করো। আর হ্যাঁ, একদম মন খারাপ করবে না। প্লিজ কল দিলে ধরিও, নিজের যত্ন নিও।
রাশেদ নানাভাবে কথা দিয়ে মুনতাহাকে বোঝাতে চাচ্ছে মুনতাহাকে রাশেদ পছন্দ করে। সরাসরি বলতে পারছি না যদি মুনতাহা মাইন্ড করে, যদি ভাবে মুনতাহার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। একজনকে ভোলার জন্য অন্য কাউকে ঢাল হিসেবে ধরা ভুল ছাড়া আর কিছুই না। তাতে আর যাই হোক ভালোবাসা থাকে না, কেবল জমানো ক্ষত পূরণ করার বৃথা চেষ্টা করা। আমি দ্বিতীয়বার জীবনযুদ্ধে নামতে চাই না। এক জীবনে কতবার হারা যায়। আমি সত্যি খুব ক্লান্ত। অবন্তিকা সাইমনের ডিভোর্স হয়ে গেল। সাইমনের জন্য অবন্তিকার খারাপ লাগছে। এই বিয়েটার জন্য সাইমন মুনতাহা কষ্ট পাচ্ছে। জীবনের কিছু ঘটনা আমাদের হাতে থাকে না, কেমন জানি দমকা হাওয়ার মতো সব ঘটে যায়। অবন্তিকা চেষ্টা করেও মুনতাহার সাথে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারেনি। অবন্তিকা আহনাফকে বলে দিয়েছে ওর বাবা আহনাফের বাসায় যাবে বিয়ের প্রস্তাব দিতে। রেজাউল করিমের কিছুটা লজ্জা লাগছে, কিভাবে বলবে। আহনাফকে কয়েকবার এলাকার ছেলেদের দিয়ে মারধর করেছে। আহনাফের মাকে যা নয় তা বলে হুমকি দিয়েছে। আজ তাদের বাসায় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হচ্ছে। জীবন কাকে কখন কার দুয়ারে দাঁড় করায় বলা যায় না। আজ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কাল হয়তো তার কাছে হাত পাততে হতে পারে। মেয়ের সুখের কথা রেজাউল করিম আহনাফের বাসায় গেলেন। আহনাফের বাসা খুব সাদামাটা, কোনো আভিজাত্যের ছোঁয়া নেই, কিন্তু মনোরম পরিবেশে প্রশান্তের ছোঁয়া আছে। মধ্যবিত্তর বাসায় আর কিছু হোক, শান্তিতে অন্তত ঘুমানো যায়। আহনাফ সালাম দিয়ে রেজাউল করিমকে ড্রয়িং রুমে বসালো। কিছুক্ষণ বাদে আহনাফের মায়ের সাথে অবন্তিকার বাবার দেখা হলো। রেজাউল করিম নীরবতা ভেঙে কাশি দিয়ে বললেন, বিয়ান ভালো আছেন? ভাইজান ভালো আছি। আপনি? আপনাদের দোয়াতে ভালো আছি। আমার খুব লজ্জা লাগছে, আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। যদি সম্ভব হয় ভাই ভেবে ক্ষমা করে দিবেন। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। ভাই যদি তার ভুল বুঝতে পেরে বোনের কাছে ক্ষমা চায়, বোন কি ক্ষমা না করে থাকতে পারে? আপনি আপনার জায়গায় ঠিক, সবাই চায় তার মেয়ের বড়লোক পরিবারে বিয়ে হোক, কিন্তু সব সময় তো টাকা দিয়ে সুখী হওয়া যায় না। মনের মিল হবারও দরকার আছে। আপনি অদম ভাইটারে বাঁচালেন। এখন বুঝতে পারছি আমার মেয়ে যা করেছে একদম ঠিক করেছে। টাকা দিয়ে সব সময় সুখ কেনা যায় না। অবন্তিকা এখানে সুখে থাকবে, এর চেয়ে ভালো পরিবার ওর জন্য আর কোথাও পাবো না আমি। আমরাও এর থেকে ভালো বৌমা পাবো না। আহনাফের মা অবন্তিকার বাবা মিলে আবার বিয়ের তারিখ ঠিক করলেন। অবন্তিকা আহনাফ চায় না তাদের বিয়েতে ধুমধাম হোক, যতটা সিম্পলভাবে করা যায় সেভাবে আয়োজন করা হচ্ছে। বিয়ের কথা শোনার পর থেকে অবন্তিকার মুখে হাসি লেগে আছে। অনেক সাধনার পরে ভালোবাসার মানুষকে আপন করে পাবে। এবার আর কোনো আতঙ্ক নেই, লুকিয়ে থাকার ভয় নেই। ভালোবাসার মানুষকে পরিবারের সম্মতিতে বিয়ে করার সৌভাগ্য সবার থাকে না। অবন্তিকাকে খুশি দেখে রেজাউল করিমের মনে অন্যরকম শান্তি কাজ করছে। সন্তান ভালো থাকলে মা বাবার আর কি বা চাই। তারেক রায়কে নানাভাবে বোঝাচ্ছে এই মুহূর্তে বাচ্চা নিলে ক্যারিয়ার গঠনের সমস্যা হবে। বিয়ের কথা কেউ জানে না, এখন যদি এইসব শুনে পরিবার কখনো মেনে নিবে না। তারেকের কোনো কথা রাহির বিশ্বাস হচ্ছে না। রাহি তারেককে বলছে, তুমি আমাকে আম্মুর সাথে কথা বলতে দাও, আম্মু বুঝবে আমার অবস্থা। রাহির কথা শুনে তারেকের মাথায় রক্ত উঠে গেছে। রাহি, তোমাকে অনেক বুঝিয়েছি, আমার পক্ষে মায়ের সাথে কথা বলা সম্ভব না। তুমি কি চাও বাচ্চাটা মেরে ফেলি? দেখো রাহি, বোঝার চেষ্টা করো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। এ মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে অ্যাবর্শন করা। বেঁচে থাকলে বাচ্চা হবে। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমার জীবনে থাকো আর না থাকো, আমি আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখাবো। তোমার যা খুশি করো, বাচ্চা রাখলে আমাকে পাবা না, বলে দিলাম। কথাটা মাথায় রেখো কিন্তু। তোমার মতো স্বার্থপর মানুষকে না পেলেও চলবে। রাহি কাঁদছে। কত না স্বপ্ন ছিল তারেকের সাথে ছোট্ট একটা সংসার হবে। রাহি জানে বাচ্চা নষ্ট করলেও তারেক ওর জীবনে থাকবে না। ভাবি থাকলে আজ সাহস পেতাম। কি অদ্ভুত শাস্তি পাচ্ছি। যেখানে একটা বাচ্চার জন্য আমরা তাকে দূর দূর তাড়িয়ে দিলাম, সেখানে আজ আমার বাচ্চার কথা কাউকে জানাতে পারছি না। সাইমন না খেতে খেতে অনেক অসুস্থ হয়ে গেছে। নিজেকে এক ঘরে বেঁধে রেখেছে। আগে যা একটু বারান্দায় যেত, এখন সেটাও যায় না। আলো একদম পছন্দ করে না। সাইমনের মা ছেলের শারীরিক অবস্থা দেখে ঠিক করেছেন ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। এভাবে চলতে থাকলে ছেলেটাকে হারাতে হবে। রাশেদ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আর না, এবার মুনতাহাকে মনের কথা জানাতে হবে। ভালোবাসার বেশি দিন চেপে রাখা যায় না। মুনতাহা যেভাবে রিয়েক্ট করুক, মুনতাহাকে তার ভালোবাসা দিয়ে আপন করে নিবে। মুনতাহাকে রাশেদ আগে থেকে পছন্দ করত, কিন্তু মুনতাহার বিয়ে হয়ে যাওয়াতে সেটা বলে উঠতে পারেনি। জীবন যেহেতু দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, রাশেদ সে সুযোগ হারাতে চায় না। ডিভোর্স মেয়েকে ভালোবেসে বিয়ে করা যাবে না এমন তো কোনো আইন নেই, বরং ডিভোর্সি মেয়েরা স্বামীকে খুব ভালোবেসে স্বামীর আনুগত্য পালন করে। যে যাই বলুক, রাশেদ সকল পরিস্থিতির জন্য প্রস্তুত। রাশেদ মুনতাহাকে কল করে এমার্জেন্সি দেখা করতে বলেছে।
রাশেদ মনে মনে ঠিক করেছে আজ মনতাকে সারপ্রাইজ দিবে, মনে সাহস জুগিয়ে প্রপোজটা করে দিবে। ভালোবাসার মানুষকে তাড়াতাড়ি আপন করে নিতে পারলে মন পরিপূর্ণতা খুঁজে পায়। তাই আগে থেকে মনতাহার জন্য একটা নীল শাড়ি কিনে রেখেছে। রাশেদের কতদিনের শখ কোনো এক কুয়াশা ঢাকা ভোরে মনতাহা নীল শাড়ি পরবে আর রাশেদ হলুদ পাঞ্জাবি পরে দুজন হাত ধরে শিশির ভেজা ঘাসের উপর আলতো পায়ে বহুদূর হাঁটবে। রাশেদের নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছে, ভয় লাগছে মনতাহা কি উত্তর দিবে সেটা ভেবে। বুকের ভিতর ধমকা হাওয়া বইছে। মনতাহা বুঝবে তো আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। ওকে অনুভব করেছে আমি প্রতিনিয়ত ওর স্বপ্নে বিভোর থাকি। ঘুমন্ত জাগ্রত অবস্থায় আমার স্বপ্নগুলোকে রং তুলি দিয়ে নিত্য নতুনভাবে সাজিয়ে তুলি। রাশেদ মনতাহাকে তো বলে দিয়েছে আসার জন্য, কিন্তু রাশেদের অস্থিরতা ক্রমশ বেড়ে যাচ্ছে। ভালোবাসলে বোধহয় পাওয়ার আগে হারানোর আশঙ্কা বিরাজ করে। তার উপর ভালোবাসার মানুষের উত্তরের জন্য অপেক্ষা করা তো ভয়ঙ্কর। মনতাহা রাশেদের কথাতে ভয় পেয়ে গেল। রাশেদ ইমার্জেন্সি কেন ডাকলো? কোনো বিপদ হয়নি তো? বাসার জামাটা কোনো রকম বদলিয়ে অফিসে চলে আসছে। অফিসে এসে দেখে রাশেদ নেই। কয়েকজন কলিগকে জিজ্ঞেস করছে, কেউ কিছু জানে না। তারপর মনতাহা রাশেদকে কল দিল। রাশেদ তুমি কোথায়? আগে বলো তুমি কোথায়? আমি তো অফিসে, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি অফিসের পাশে যে রেস্টুরেন্ট আছে সেটাতে চলে আসো। আচ্ছা। মনতাহার মনে খটকা লাগছে কি বলবে রাশেদ। মনতাহাকে আসতে দেখে রাশেদের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে রাশেদ কোনো কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে যার উত্তর রাশেদের জানা নেই। কি হয়েছে রাশেদ? কিসের ইমার্জেন্সি? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো অফিসে? না মানে এই তো সব ঠিক আছে। তাহলে ডাকলে কেন? আমি তো খুব ভয় পাইছি, না জানি কি হয়ে গেল। দেখো মন্থা, তুমি তো জানো আমি কখনো কিছু লুকাতে পারি না। আমার মনে যা আছে তাই বলে দিই। কি হয়েছে বলো না। তোমার কাছে ভনিতা করে লাভ নাই। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আবার এটা ভেবো না তোমাকে হেল্প করে দুর্বলতার সুযোগ নিচ্ছি। আমি তোমাকে তোমার বিয়ের আগে থেকে পছন্দ করতাম, সেটা কখন ভালোবাসার রূপ নিয়েছে আমি নিজে জানি না। প্লিজ আমায় তুমি ভুল বোঝো না। রাশের জন্য এক নিঃশ্বাসে সব বলে দিল। লজ্জায় মন্থার দিকে তাকাতে পারছে না। না জানি মন্থা আমাকে নিয়ে কি ভাবছে। উফ, আর একটু সুন্দর করে বলতে পারতাম। সবাই কত সুন্দর করে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে প্রপোজ করে, আর আমি কিনা রিডিং পড়লাম। দূর, কাল রাত থেকে কত কিছু না ভেবেছি। ফুল কিনে আনলাম কিন্তু কিছু মন মতো হলো না। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। রাশেদ বসা থেকে উঠে মন্থাকে একটু সময় দেওয়ার জন্য অন্যদিকে চলে গেল। চারদিকে নিস্তব্ধতা। মন্থা একদম চুপ করে বসে আছে, যেন সব কিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হলো। মন্থা রাশেদকে কিভাবে নিষেধ করবে বুঝতে পারছে না। আমি কি করে বলবো আমি যে রাশেদকে ভালোবাসি না, আমি শুধু ওকে বন্ধু ভাবি। আমার পক্ষে আর কখনো কাউকে ভালোবাসা পসিবল না। কোন পরিস্থিতিতে পড়লাম আমি? চারদিকে যেন অন্ধকার দেখছি। যখন কেউ বিপদের দিনে এগিয়ে আসে সে মানুষের প্রতি অন্যরকম দায়বদ্ধতা তৈরি হয়, চাইলে তার মুখের উপর না করে দেওয়া যায় না। মুনতাহা চুপ করে বসে থাকা দেখে রাশেদ এগিয়ে এসে, মুনতাহা, এখন তোমাকে কোনো উত্তর দিতে হবে না। তুমি যত খুশি সময় নাও, আমার কোনো তাড়া নেই। তবে যা সিদ্ধান্ত নেবে মন থেকে নিও। আমি সত্যি তোমাকে খুব ভালো রাখবো। আমি তোমাকে হেল্প করেছি, চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে না। আমি যা সিদ্ধান্ত নেব তুমি মেনে নেবে তো? আমি কখনো চাই না তুমি মনের বিরুদ্ধে কিছু করো। তবে একটা কথা মাথায় রেখো, তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। আমি তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। সাইমন তোমাকে যে কষ্ট দিয়েছে আমার ভালোবাসা দিয়ে সেটা ভুলিয়ে দিতে চাই। প্লিজ আমায় একটা সুযোগ দাও। আমাকে এক সপ্তাহ সময় দাও। আজ উঠি, শরীর ভালো লাগছে না, কিছু খেয়ে বের হই। ওকে, শোনো, তোমার জন্য সামান্য একটা উপহার এনেছি। না করিও না প্লিজ। কি এটা? বাসায় গিয়ে দেখিও। রাশিদের কথাগুলো মন্থার কানে বেজে চলেছে। কখনো কি ভেবেছিল সাইমন ছাড়া আর কেউ তার জীবনে আসবে? রাশেদ সত্যি মন্থাকে পছন্দ করে, কিন্তু মন্থা নিরুপায়। রাশেদের মতো ছেলেদের নিয়ে তো মেয়েরা স্বপ্ন দেখে, কিন্তু কিছু মানুষের জীবনে স্বপ্ন কেবল দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাদের যে স্বপ্ন দেখা নিষেধ। সাইমন না খেয়ে থাকতে থাকতে কেমন শুকিয়ে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে, চুল শুষ্ক রুক্ষ। কেউ দেখে বলবে কতকাল ঘরের বাইরে ছিল। চেহারায় বয়স্কের ছাপ। রাত জেগে থাকার কারণে চোখের নিচে কালি জমেছে। ভালোবাসার সুখ পারে জীবনকে রঙিন করে রাঙিয়ে তুলতে, আবার ভালোবাসার কষ্ট পারে একটা জীবনের সকল আলো ছিনিয়ে নিয়ে অন্ধকারে পরিণত করতে। সাইমন মায়ের সাথে রাগ করে কথা বলতে চায় না। সাইমনের একটাই কথা, মা হয়ে কেন সন্তানের মনের কথা বুঝলো না।
কেন এত বড় অন্যায় করতে জোর করেছে? সেজন্য ওর ভালোবাসাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। দিন যত যাচ্ছে রাহি চিন্তা বেড়ে যাচ্ছে। কি করবে এটা ভেবে। তারেক তো এখন কথা বলা অফ করে দিয়েছে। রাহি ওর বেস্ট ফ্রেন্ড তানিয়াকে বাচ্চার কথা বলেছে। বিয়ের কথা শুধু তানিয়া জানতো। তানিয়া অ্যাবর্শন করতে বলেছে, কারণ এই সমাজে কেউ সিঙ্গেল মাকে কেউ মেনে নিবে না। নিজেরা হাজার নষ্টামি করুক, অন্যেরটা জানার পরে থুতু ছিটাতে দ্বিধা করে না। নিজের ঘরে খবর না রেখে বাইরের খবর নিয়ে বেশি আগ্রহ। নিজের পাপের চেয়ে অন্যের পাপ বেশি চোখে পড়ে। রাহি যতই বলুক বিয়ে করেছে, কেউ বিশ্বাস করবে না। সবাই আসতে যাইতে ওর জীবন হারাম করে দিবে। তার উপর তারেক বিয়ের কোনো প্রমাণ রাখেনি। হঠাৎ করে সাইমন বমি করা শুরু করেছে, কোনোভাবে থামছে না। সাইমনের মা চিৎকার দিচ্ছে, ছেলের না জানি কি হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি ঠিক করে হাসপাতালে নিয়ে গেল। সাইমন যাই বলুক, আমাকে মন্থার সাথে কথা বলতে হবে, না হয় আমার ছেলেটা অকালে মরে যাবে। ডাক্তার বলেছে ঠিক মতো না খাওয়ার কারণে সাইমন বমি করছে। সাইমন প্রচুর রাত জাগে, ঘুমায় না। এভাবে বেশি দিন চললে সাইমনের শরীর আরও খারাপ হবে। সাইমনের পরিপূর্ণ বিশ্রাম দরকার, সাথে খাওয়া দাওয়া। মুনতাহা রাশেদের কথা মাকে বলেছে। রাশেদ মুনতাহাকে বিয়ে করতে চায়, একথা রাশেদ সেদিন মুনতাহার মাকে বলেছে। মুনতাহার মা খুব খুশি রাশেদ মুনতাহাকে বিয়ে করতে চায়। মুনতাহাকে কোলে রেখে চুলে তেল দিয়ে বিলি কাটতে কাটতে, মুনতাহা তুই রাশেদের কথাতে রাজি হয়ে যা মা, এমন ছেলে হাজারেও পাবি না। মা সব জেনে কিভাবে বলছো? দেখ মুনতাহা, কোনো মেয়ে সারা জীবন একা থাকতে পারে না। একটা সময় গিয়ে ছোট্ট একটা সংসার পরিবারের দরকার হয়। রাশেদ খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। মা ও সাহায্য করেছে তার মানে এই না যে আমার ওকে বিয়ে করতে হবে। তুই এভাবে ভাবছিস কেন? দুনিয়াতে কত মানুষ তো সাহায্য করে, তাই বলে সবাই কি বিয়ে করতে চায়? ও তোকে সত্যি ভালোবাসে। মা, আমার পক্ষে কাউকে বিশ্বাস করা সম্ভব না। তুই ওই বেইমান সাইমনের জন্য করছিস না? মা প্লিজ, আমি আর কয়দিন বা বেঁচে থাকবো? মরার আগে তোর সুখ বুঝি দেখে যেতে পারবো না? এসব বলতে বলতে মুনতাহার মা কেঁদে দিলেন। মুনতাহা কাকে বোঝাবে সব ভালোবাসা যে শেষ, কাউকে নতুন করে দেওয়ার মতো ওর বুকে আর ভালোবাসা নেই। সব যে পুড়িয়ে গেছে। আজও কেউ ওর মন বুঝতে পারছে না। মা প্লিজ কেঁদো না, আমার মনের অবস্থাটা একবার বুঝো। তুই আরেকবার ভেবে দেখ মুনতাহা, আমি মন থেকে চাই রাশেদের সাথে তুই বাকি জীবনটা সুখে শান্তিতে কাটা। মায়ের কথাটা পারলে রাখিস। মুনতাহা অদ্ভুত মানসিক চাপে সময় কাটাচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল, কার কথা যে শুনবে, সব কিছু মুনতাহার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। মায়ের কোল থেকে উঠে মুনতাহা ছাদে চলে গেছে। বাতাসে চুল উঠছে, এক পলকে আকাশে মেঘের খেলা দেখছে। চোখের কোণে জলের আনাগোনা। আমি কি করে বুঝাবো মা, আমি রোজ রাতে মরতে মরতে বেঁচে উঠি। এক মনে কয়জনকে ঠাঁই দেওয়া যায় বলতে পারো? আমার সবটুকু ভালোবাসা যে সাইমনকে দিয়ে দিছি। আমি যে বড্ড শূন্য। আমার শরীরটুকু আছে, মনটা যে অনেক আগে মরে গেছে। এই পৃথিবীতে কেউ কেউ মরার আগে মরে যায়, তারা কেবল নামে মাত্র সবার কাছে বেঁচে থাকে। মুনতাহার ভাবি মুনতাহা যাওয়ার পরে বেশ আনন্দে দিন কাটাচ্ছে। আগে ঘরের মধ্যে বন্ধুবান্ধব তেমন আনতে পারতো না, এখন সারাক্ষণ সাজগোজ, শপিং আর বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিজের স্বামী ছেলের জন্য কোনো সময় নেই। মুনতাহার ভাই বুঝলেও বউকে মুখের উপর কিছু বলতে পারে না। সে তো বউয়ের কথার সাথে তাল মিলিয়ে মা বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন নিজের বউয়ের কথা কাকে বলবে? পপিকে বলেও লাভ হবে না। ওর ধমকে মুনতাহার ভাই চুপ। বেশি বাড়াবাড়ি করলে চিৎকার করে লোকজন জড়ো করে ফেলবো, তাতে সমস্যা বাড়বে। সবাই ভাববে বউকে নির্যাতন করছে। আমাদের সমাজে এমন অনেক পরিবার ভুক্তভোগী যেখানে একটা নারী যথেষ্ট পরিবারকে শেষ করার জন্য। একটা নারী পারে পরিবারকে জান্নাতের বাগান বানাতে, আবার নারী পারে পরিবারকে জাহান্নাম বানাতে। সমাজে নারী নির্যাতন নিয়ে অনেক কিছু থাকলেও পুরুষ নির্যাতন নিয়ে তেমন কিছু নেই, কিন্তু মাঝে মধ্যে নারীরা পুরুষের চেয়ে ভয়ঙ্কর হয়ে যায়। তার ভাইও সেরকম ভুক্তভোগী, অবশ্য তার এটা প্রাপ্য। পরিবারের সকল সিদ্ধান্তে পুরুষের অনেক ভূমিকা থাকা দরকার। মেরুদণ্ডহীন পুরুষরা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হুমকি স্বরূপ। অবন্তিকা আহনাফের বিয়ের দিন কাছাকাছি চলে এসেছে। রেজাউল করিম মেয়েকে হাত ভর্তি টাকা দিয়েছেন যা খুশি শপিং করে নিতে। রেজাউল করিম চেয়েছিল ঘর ভর্তি জিনিস পাঠাতে, কিন্তু আহনাফ মুখের উপর না করে দিয়েছে। তার যখন সামর্থ্য হবে সে কিনে নিবে। আহনাফ চায় না কেউ বলুক অবন্তিকার বাবার টাকা আছে বলে ডিভোর্সি বউকে আবার বিয়ে করছে। সে অবন্তিকাকে ভালোবেসে বিয়ে করছে, কোনো নাম ডাকের জন্য না। অবন্তিকা আহনাফ শপিং করতে বের হয়েছে। ইচ্ছেমতো শপিং করে বাসায় আসার সময় অবন্তিকা রাস্তায় মুনতাহাকে দেখতে পায়। মুনতাহা হাতে বাজার নিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। অবন্তিকা জোরে কয়েকবার ডাক দিয়ে মুনতাহাকে ডাকছে।
মুনতাহা আপু দাঁড়াও। মুনতাহার লাগছে কেউ ওকে ডাকছে। পিছন ফিরে তাকাতে দেখে অবন্তিকা একটা ছেলের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। মুনতাহা কিছুটা অবাক হয় এভাবে কোনো ছেলের সাথে অবন্তিকাকে দেখে। অবন্তিকা আহনাবকে রেখে মুনতাহাকে জড়িয়ে ধরে। কেমন আছো তুমি? কতবার কল দিয়েছি জানো? তুমি নাম্বার চেঞ্জ করেছো নাকি? কখনো কল যায় না, কখনো অফ থাকে। একবারও কি আমাদের কথা মনে পড়েনি? তুমি কি ভেবেছো আমি সত্যিটা কখনো জানবো না? সেদিন কেন মিথ্যে বলেছিলে? কোনটার আগে জবাব দিব? একটা একটা করে সবগুলোর দাও। আমি ভালো আছি। সেদিন মিথ্যা বলেছিলাম কারণ আমি চাইনি তোমাদের মাঝে আসতে। আমাদের মাঝে কি কোনো দিন সম্পর্ক ছিল? সাইমন শুধু তোমাকে ভালোবাসতো। তুমি চলে আসার পর থেকে একটা রাত ঘুমায়নি, সারাক্ষণ তোমার জন্য কষ্ট পেত, কান্না করতো। তোমাকে কি বলছে আমার জন্য কষ্ট পাচ্ছে? কেন বা কষ্ট পাবে? আমি তো ওদের চোখে কাটা ছিলাম। আমার জন্য কেউ শান্তি পাচ্ছিল না। তুমি ভুল জানো, আর কেউ তোমায় চোখে না হারালেও সাইমন তোমাকে চোখে হারাতো। তুমি ভালোবাসার মানুষ হয়ে বুঝলে না। কিভাবে বুঝবো বলো? ও তো আমার ভিতরে আমিটাকে মেরে ফেলেছে তিলে তিলে। তুমি আসার পরে মাকে সাইমন বারবার বলছিল তোমার শখ পূরণ করতে গিয়ে আমার ভালোবাসাকে হারিয়ে ফেলছি। বিশ্বাস করো সাইমন তোমাকে খুব ভালোবাসে। এত কান্না দেখার পর ওর মা তোমাকে খবর দিতে চেয়েছিল, কিন্তু সাইমন সবাইকে নিষেধ করে দিয়েছে তোমাকে ফিরে আসতে যেন কেউ অনুরোধ না করে, যাতে তুমি সাইমনকে স্বার্থপর না ভাবো। কারণ সমস্যাটা সাইমনের ছিল। আমাকে ভালোবাসলে কখনো দ্বিতীয় বিয়ে করতো না। আমি তো কম কাঁদিনি তখন, কেন বুঝিনি? যখন চলে আসলাম সমস্যা ধরা পড়লো তখন কেন এত কান্নাকাটি? আসলে মন্তা আপু, সাইমন বাধ্য হয়ে বিয়েটা করেছে। ও কখনো আমার ধারে কাছে আসেনি, বিশ্বাস করো। সমস্যা জানার আগে থেকে মন মরা থাকতো। কখনো কখনো রাতে বাসায় আসতো না। মাঝে মাঝে পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, ঠিক ভুল বোঝার আগে সব হয়ে যায়। দেখো সাইমন এখন তোমার স্বামী। আমি ওকে নিয়ে ভাবতে চাই না। সাইমনের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার আগে একটা বিয়ে হয়েছিল যাকে আমি ভালোবাসতাম, তার সাথে বাবা নিজের ভুল বুঝেছে, তাই আমার ভালোবাসার মানুষকে আমায় ফিরিয়ে দিচ্ছে। অবন্তিকা তাকে সব খুলে বলেছে কী কারণে সাইমনকে বিয়ে করেছে। আমি খুব খুশি হয়েছি আমার এক স্বামীকে ছাড়ার জন্য না। তুমি তোমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে পাচ্ছ। তোমার ভালোবাসা পবিত্র ছিল। আহনাব তোমার জন্য অপেক্ষা করেছে, এমন মানুষ কয়জনের ভাগ্যে আছে। দোয়া করি অনেক সুখে থাকো। মন্তা আপু, তোমাকে জোর করব না, রিকোয়েস্ট করব। মানুষ তো ভুল করে, মহান আল্লাহ তো আমাদের ক্ষমা করে দেয়। সাইমন খুব কষ্ট পাচ্ছে, শুনেছি ভীষণ অসুস্থ। পারলে ক্ষমা করে দিও। অবন্তিকা আহনাপের সাথে মন্তাহার পরিচয় করিয়েছে। মন্তাহা মাকে অবন্তিকার কথা খুলে বলেছে, কিন্তু মন্তাহার মা রাগ করে বলে উঠল, এখন ওদের পোলার সমস্যা, তাই এত কান্দাকান্দি। যখন তুই কাঁদছিস তখন কি তোর কান্না ওদের মন পর্যন্ত গেছে? মা, কারোর সমস্যা নিয়ে এভাবে বলা ঠিক না। কেন বলবো না বল? আমার মেয়ে যে এত কষ্ট পেয়েছে। ওরা তো মজাতে ছিল, দূর দূর করে তাড়িয়ে দিছিল, কারণ ওরা জানতো সমস্যা তোর। এখন ওদের সমস্যা ওরা বুঝুক, মরে গেলেও আফসোস করবি না। মন্তাহা জোরে বলে উঠল, মা, তুই আমাকে একটা সত্যি কথা বল, তুই কি এখনও সাইমনকে ভালোবাসিস? মা, চাইলে সবটুকু ভালোবাসা মুছে দেওয়া যায় না, কিন্তু এখন ওর সমস্যার সময় যদি আমরা এসব বলি, তাহলে আমার আর ওর মাঝে কোনো পার্থক্য থাকবে না। মানছি ও মায়ের কথাতে ভুল করেছে, হয়তো এ জীবনে আমি ওকে মেনে নিব না, কিন্তু তাই বলে এতটা স্বার্থপর হতে পারবো না। তুই কি চাস ওদের কাছে আবার ফিরে যাবে? আমি কি বলছি ফিরে যাব? প্লিজ মা, আমাকে একা থাকতে দাও। তুই ওর কথা না ভেবে রাশেদের কথা ভাব। ওকে কি বলবি? মা, আমি যদি সাইমনের মতো মনের বিরুদ্ধে গিয়ে তোমার কথা রাখতে গিয়ে বিয়ে করি, তাহলে রাশেদের জীবনটা নষ্ট হবে। সাইমনের কাছে ফিরে না গেলেও আমি বিয়েটা করব না। জেনে শুনে ওর ক্ষতি আমি করব না। তুই নিজের ভাগ্যকে নিজে তাড়িয়ে দিচ্ছিস। তোর চোখ বলছে তুই কি চাস। ওকে আমি বুঝিয়ে বলবো, ও আমাকে ঠিক বুঝবে। তুই যেটা ভালো বুঝিস কর। আমি চাই না তুই দ্বিতীয়বার কষ্ট পাস। মন্তা জানে না ওর জীবনটা কোথায় গিয়ে থামবে, শুধু জানে দ্বিতীয়বার কারোর সাথে জড়াতে পারবে না। জড়ানো অনেক সহজ, কিন্তু সারা জীবন জড়িয়ে ধরে রাখা কঠিন। মুনতাহা রাশেদকে উত্তর দেবে বলে ডেকেছে। রাশেদ তো মহাখুশি, কিভাবে আসবে কি পড়বে ভাবতে পারছে না। প্রেমে পড়লে যে কেউ বাচ্চার মতো আচরণ করে, মনে হচ্ছে নতুন কারোর সাথে দেখা করতে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখছে নিজেকে, পরিপাটি লাগছে কিনা। বুক ভরা আশা নিয়ে মুনতাহার সাথে দেখা করতে আসলো। মুনতাহার চোখে মুখে বিষণ্ণতা। রাশেদ না বলতে কষ্ট হচ্ছে, কিন্তু মিথ্যা স্বপ্ন দেখানোর চেয়ে সত্যি বলে কষ্ট দেওয়া অনেক ভালো। হয়তো সাময়িকভাবে কষ্ট থাকবে, কিন্তু একসময় কাটিয়ে উঠবে। জীবন কোনো কিছুর জন্য থেমে থাকে না। রাশেদ, তুমি আমাকে বলেছিলে আমি যা সিদ্ধান্ত নেব তুমি মেনে নিবে, রাগ করবে না। হুম। আমি তোমাকে পারবো না বিয়ে করতে। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। আমি যদি বিয়ে করে তোমাকে সবটা দিয়ে ভালোবাসতে না পারি,
তখন তুমি কষ্ট পাবা। এটাও জানি তোমার মতো ছেলে আমার মতো ডিভোর্সিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাই অনেক। প্লিজ তুমি অন্তত আমাকে ভুল বুঝিও না। রাশেদ এটা শোনার জন্য প্রস্তুত ছিল না। কষ্ট হলেও মন তার মনের বিরুদ্ধে বিয়ে করতে চায় না। কি লাভ জোর করে বিয়ে করে যদি মনের ভিতর জায়গা না পায় নিজেকে শক্ত করে। আরে না, ভুল বুঝবো কেন, আমি বরং খুশি তুমি কোনো চাপ না নিয়ে মনের কথা শুনছো। আমি চাই তুমি যেভাবে থাকো ভালো থাকো। রাশেদের ভীষণ কষ্ট হচ্ছে। এত বছরের সুপ্ত অনুভূতি কোনো পরিণয় পেল না। থাক না, কিছু ভালোবাসা বুকের ভিতর লুকিয়ে থাকুক পবিত্রতায়। একতরফা ভালোবাসাগুলো সত্যি ভীষণ পবিত্র হয়। না থাকে শারীরিক চাহিদা, না থাকে মানসিক চাহিদা। মুনতাহার মা বুঝে গেছে মুনতাহা রাশেদকে ভালোবাসে না, তাই আর মেয়েকে জোর করতে চাচ্ছেন না। বিয়ে অনেক বড় ব্যাপার, জোর করে দিলে সেটার পবিত্রতা নষ্ট হয়। একই ছাদের নিচে থেকে যদি মনের ভিতর না থাকে তাহলে দুজন কষ্ট পেতে থাকবে। মুনতাহা মাকে নিয়ে বের হয়েছে, কোথায় যাচ্ছে বলছে না। মুনতাহার মা বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে। কিরে মুনতাহা, আমরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? আগে চলো, দেখবা তখন। নিজেদের বাড়ি গিয়ে কলিং বেল চাপ দিচ্ছে। মুনতাহা আবার আমরা এই নরকে এসেছি, তুই কি করছিস এসব? মুনতাহার ভাবে দরজা খুলে ওদের দেখে হা করে আছে, যেন দিনে দুপুরে ভূত দেখছে। হা করে তাকানোর কি আছে, নিজেদের বাড়িতে নিজেরা এসেছি। বাহ, তোমরা আবার চলে এসেছো, না খেতে পেয়ে ঠিক আমার ঘাড়ে এসে পড়লে। মুখ সামলে কথা বলো, এ বাড়িটা আমার বাবা বানিয়েছেন। বাবা মারা যাওয়ার পর আমার মা এটার মালিক। সম্পত্তি কিন্তু এখনো আমার বাবার নামে। আইনসম্মতভাবে আমিও এ বাড়ির সম্পত্তির ভাগ পাবো। যদি মা চায় পুরো বাড়ি আমায় লিখে দিবে, তাই সাবধানে কথা বলো ওকে, না হয় পিছলে পড়ে কোমর ভেঙে যাবে। পপি ভাবছে এ কোন মুনতাহাকে দেখছে, এই যে আগের চুপ করে শুনে থাকা মুনতাহা না। সম্পত্তির ভাগ পাবা মানে কি বলতে চাচ্ছ? যা বলছি একদম ঠিক বলছি। আর একটা কথা, মাকে নিয়ে আসার আগে আমি থানায় তোমার নামে জিডি করে এসেছি। যদি আমার আর মায়ের কিছু হয় তুমি দায়ী থাকবে। মুনতাহার ভাবি থতমত খেয়ে গেলেন, ভয়ে মুখ ফুটে কিছু বলছে না। যদি সত্যি পুলিশ এসে ধরে নিয়ে যায়, একটা কথা সবসময় সঠিক, মানুষ শক্তের ভক্ত নরমের জম। যতদিন নিজেকে দুর্বল ভাববেন সবাই সব কিছু চাপিয়ে দেবে। হুমাম এসে দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরেছে। দাদি নাতির চোখে মুখে চুমু খেতে লাগলো। মুনতাহার ভাই মা বোনকে দেখে, মা তোমরা এসেছো, আমাকে ক্ষমা করে দিও। আমি সেদিন ভুল করেছি। ছেলে একজন অন্যজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলো, এ যেন সুখের কান্না। মুনতাহার ভাবি জামাইয়ের দিকে চোখ বড় করে তাকাচ্ছে। তুমি অনেক করেছো আর না, এই কয়দিন বুঝেছি তোমার জীবনে আমাদের কোনো দাম নাই। আজ থেকে ইচ্ছে হলে থাকবা, না হয় ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি রওনা দাও। মুনতাহার সময়টা আবার খারাপ যাচ্ছে। রাশেদ কথা বলে কিন্তু আগের মতো হাসি খুশি থাকে না। মুনতাহা কিছু বলে না যাতে রাশেদ নিজেকে গুছিয়ে নিতে পারে। মুনতাহার বাসায় আগের মতো ঝামেলা নেই, তাও মুনতাহার মনে অশান্তির দানা বেঁধেছে। বারবার অবন্তিকার কথাগুলো কানে বাজছে। ভাবছে আমি বেশি কঠোর হয়ে গেলাম না তো? মানুষ মাত্র ভুল করে, সাইমন না হয় একটা ভুল করে ফেলেছে। আমার কি সাইমনকে ক্ষমা করে দেওয়া উচিত? অবন্তিকা তো বলেছে ও একটা রাত শান্তিতে ছিল না, শুধু আমার কথা ভেবে। হয়তো ভালোবাসাটা সঠিক সময়ে প্রকাশ করতে পারে না। পরক্ষণেই ভাবছে সে আমাকে মন থেকে ভালোবাসলে কেন আমার কষ্ট বুঝেনি? এমন তো না ও আমাকে বুঝতো না। আজ যদি আমার সমস্যা হতো তাহলে কি আমার জন্য এমন মন পড়তো সবার? আমার কথা কি মনে রাখতো? অবন্তিকাকে মানুক আর না মানুক, বিয়ে তো করেছে। অবন্তিকা যদি চাইতো হয়তো ওর সাথে একটা সময় সুখে সংসার করতো। তখন কি আমার কথা মনে করে বুকটা চিনচিন করতো? কই, আমার চোখের জল তো তখন কারো মনকে নরম করতে পারেনি। এখন এত কান্না কিসের? না, কিছুই বুঝতে পারছে না মুনতাহা। কখনো পজিটিভ কখনো নেগেটিভ কথা মাথায় আসছে, ভেবে যাচ্ছে কিন্তু মাথা কাজ করছে না। হঠাৎ শুনতে পায় মোবাইল বেজে যাচ্ছে। মোবাইল হাতে নিয়ে দেখে এটা তো চেনা না, আর কারো না, রাহির নাম্বার। রাহি কেন কল দিচ্ছে? মুনতাহা মোবাইল রেখে দিল। না, কল বেজে যাচ্ছে, হয়তো খুব দরকার। মুনতাহা কল রিসিভ করলো। ভাবি কেমন আছো তুমি হঠাৎ? ভাবি আমি জানি তুমি রাগ করে আছো। ভাবি ভাইয়ার খুব শরীর খারাপ, প্লিজ তুমি একবার আসবে। কি? রাহির কথায় মুনতাহার বুক কেঁপে উঠল নিজেকে শক্ত করে। আমি পারবো না রাহি, প্লিজ ভাবি, আমরা নিজেদের পাপের শাস্তি ভোগ করছি। বিশ্বাস করো তুমি চলে আসার পর থেকে আমরা কেউ ভালো নেই। ভাবি শুধু ভাইয়ার না, আমারও তোমাকে খুব দরকার। আমি খুব বিপদে আছি। কিসের বিপদ, কি হয়েছে? ভাবি একবার বাড়িতে আসো, আমি তোমাকে সব বলবো। তুমি ছাড়া আমি কাউকে বলতে পারছি না। এভাবে চলতে থাকলে আমার গলা দড়ি দিয়ে মরতে হবে। রাহির কথা শোনার পর মুনতাহা কিছুতে আর না করতে পারল না। কি হয়েছে, সাইমনের বড় কোনো অসুখ হয়নি তো? রাহির বা কি এমন হলো যে গলায় দড়ি দিতে হবে? মুনতাহা যাচ্ছে দেখে মুনতাহার মা বাধা দিলেন না। মন যেহেতু ছুটছে যাক, যে যাই বলুক, মুনতাহার মনে এখনও সাইমনের জন্য ভালোবাসা বিদ্যমান।
মুনতাহা রেডি হয়ে মাকে সালাম করে বের হয়েছে। মাথায় নানান কথা ঘুরপাক খাচ্ছে। আমার কি যাওয়া ঠিক হচ্ছে নাকি আবার কোনো ভুল করছি? ওরা যদি ভাবে আমি এখনও দুর্বল, ওদের কাছে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি, তাহলে তো নিজেকে আবার ছোট করা হবে। মানলাম সাইমন নিষেধ করেছে, ওর মা কি পারতো না অনুতপ্ত মন নিয়ে ছোট হয়ে আমাকে নিতে আসতে? রিক্সা চালক মামা দ্রুত গতিতে প্যান্ডেল মেরে ঠান্ডা সতেজ বাতাসে এগিয়ে যাচ্ছেন। সামনে বাস কাউন্টার। হঠাৎ মুনতাহা রিক্সা থামিয়ে, মামা রিক্সা ঘুরিয়ে ফেলুন। কেন, কি হয়েছে আপা? কিছু না মামা, বাসায় যাব। মাঝপথ থেকে বাসায় চলে আসলো। যতক্ষণ না সাইমনের মা মুনতাহাকে জোর না করবে মুনতাহা যাবে না। আজ মনটাকে একটু শক্ত করি, না হয় এমন লোকগুলো শত দোষ করার পরেও ভেবে যাবে এই সমাজে মেয়েরা এখনও দুর্বল। পুরুষের হাজার দোষ থাকলে মেয়েরা মেনে নিতে বাধ্য। মুনতাহার মা মুনতাহাকে দেখেও অবাক। কিরে, চলে আসলি কেন? মা, ভাবলাম 2-1 দিন পরে যাব। কি হয়েছে আমারে বল না। কিছুই না মা, ভেবেছি এভাবে রাহের কথায় চলে যাওয়াটা বেমানান লাগছে। সাইমনের মা যদি আমাকে কল করে অনুরোধ করে বা নিতে আসে তাহলে যাব, তার আগে না। তোকে তো বলেছি এত সহজে যাস না। অন্যায় করেছে যে, সেটা ওরা আগে ভালো করে বুঝুক। মুনতাহার মন সায় দিচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে। জীবনে মাঝে মধ্যে অন্যের ভুল বোঝানোর জন্য কঠোর হতে হয়। যতক্ষণ না নিজের ভুলটা বুঝতে পারছে ততক্ষণ অপরাধ বোধ কাজ করে না। রাহি যখন দেখছে মুনতাহা আসছে না, মাকে গিয়ে বলছে, মা, আমরা তো ভাবির সাথে অন্যায় করেছি। ভাইয়া যত নিষেধ করুক তোমাকে একবার ভাবিকে আসতে বলা উচিত। তুই ঠিক বলছিস রাহি, না হয় তোর ভাইটা শোকে শোকে মরে যাবে। আমি মা হয়ে ছেলের চোখে ঘৃণা নিয়ে কিভাবে বাঁচব? মা, তুমি না হয় ভাবিকে আনতে চলে যাও। রাহির কথা শুনে রাহির মা পরের দিন কাউকে না বলে মুনতাহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাস থেকে নেমে মুনতাহার শাশুড়ির সাহস হলো না মুনতাহার বাড়ি যেতে। তাই চিন্তা করলেন এখানে অপেক্ষা করবেন। মুনতাহাকে কল দিচ্ছে। মুনতাহা, মা কেমন আছিস? মুনতাহা চুপ করে আছে। প্লিজ মা, কথা বল। আমি তোর জন্য বাস কাউন্টারে অপেক্ষা করছি, তুই চলে আয় মা। মুনতাহা নর্মাল হয়ে বলল, আপনি অপেক্ষা করেন, আমি আসছি। যতই বলি না কেন মুখের উপর এটা বলা দরকার সেটা বলা দরকার, অনেকে আমরা পারি না। কষ্টের সময় কাউকে খোঁচা দেওয়া ঠিক না, তাতে বদদোয়া ছাড়া কিছুই মিলে না। মুনতাহাকে দেখে মুনতাহার শাশুড়ি কেঁদে দিলেন। কিছু বলতে গিয়েও বলতে পারলেন না, গলায় যেন সব কথা একসাথে জমাট বেঁধেছে। বাসের পাশাপাশি বসেও মুনতাহা ওর শাশুড়ির সাথে একবারও কথা বলল না। মুনতাহার চেয়েও কথা বলতে পারছে না, কি জানি আটকে ধরে রেখেছে। আসলে কেউ মন থেকে উঠে গেলে সহজে তার সাথে কথা বলা যায় না। কথা বলতে সংকোচ বোধ হয়, লজ্জা সংকোচ সব একসাথে পেয়ে বসে। মুনতাহার শাশুড়ির লজ্জা লাগছে, কোন মুখে কথা বলবে। লুকিয়ে লুকিয়ে চোখে জল মুছতেছে। সাইমন রাহিকে জিজ্ঞেস করছে, মা কোথায় গেছে? মা একটু বাইরে গেছে কাজে। কেমন কাজ আমাকে না বলে গেল? তুমি তো আজকাল কারোর সাথে কথা বলো না, কিভাবে বলবে? সেটা ঠিক, আমি মরতে মরতে বেঁচে আছি, আমি এখন মানুষের মাঝে পড়ি না। সাইমন মুনতাহার ছবি বুকে নিয়ে শুয়ে আছে। এই রুমে কত হাসি দুষ্টুমি, মুনতাহার স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। মুনতাহা, তুমি কোথায়? আমার কথা কি একটু মনে পড়ে না? খুব সুখে আছো রাশেদের সাথে, তাই না? থাকবে না কেন? আমি যে তোমায় কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। মুনতাহাকে দেখে রাহি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। কেমন আছো ভাবি? রাহি আমায় ভাবি না বললে খুশি হব। রাহি মন খারাপ করে বলল, আচ্ছা। মুনতাহার কণ্ঠ শুনতে পেয়ে সাইমন অবাক, ভাবছে স্বপ্ন দেখছে মুনতাহাকে। কতক্ষণ শোনার পর বুঝলো স্বপ্ন না সত্যি। মুনতাহা এসেছে। ধীরে ধীরে উঠে মুনতাহার সামনে গেল। মুনতাহা সাইমনের দিকে তাকাতে বুকটা মোচড় দিয়ে উঠল। কি চেহারা হয়েছে সাইমনের, একদম চেনা যাচ্ছে না। মনে হচ্ছে গতকাল বিছানায় শয্যাশায়ী ছিল, বয়স দ্বিগুণ বেড়ে গেছে। মুনতাহা, তুমি এখানে? সাইমন মাকে বলছে। আমি তোমাদের নিষেধ করার পরেও মুনতাহাকে কেন আসতে বলেছ? আবারও নিজেদের স্বার্থের জন্য ওকে ডেকেছ? বাবা, তোর শরীর খারাপ, প্লিজ একটু শান্ত হ। এমন সময় সাইমন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। মুনতাহা ধরতে গিয়েও কেন যেন ধরতে পারেনি। সাইমনের মা ছেলেকে ধরে বসালেন। আমাকে কেউ ডাকেনি, আমি অবন্তিকা থেকে তোমার শরীর খারাপ শুনে এখানে এসেছি। আমার সময় হলে আমি চলে যাব। আমি জানি মা তোমাকে নিয়ে এসেছে আমার জন্য। আর চলে যেহেতু যাবে, আসলে কেন? তুমি অসুস্থ, এখন এসব কথা থাক। রাহি মুনতাহার শাশুড়ি ওদের একা রেখে ভিতরে চলে গেছে। মুনতাহা চলে আসতে যাবে, পিছন থেকে সাইমন বলে উঠল, কেমন আছো তুমি মুনতাহা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমিও ভালো থাকো, দয়া করে। আর সবাইকে ভালো থাকতে সাহায্য করো। দেখতে তো পাচ্ছ ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকো সব সময়, সে দোয়া করি। তোমরা যাতে ভালো থাকো তাই তো চলে গেছি। তুমি চলে যাওয়াতে আমরা সবাই
খুব সুখে আছি। মন তার ইচ্ছা করছে না কোনো কথা বাড়াতে। একবার মনের দূরত্ব বেড়ে গেলে কাছে আসা কঠিন। বারবার আগের কষ্টগুলো তাড়া দিতে থাকে। সাইমনের দিকে তাকালে মন তার বিয়ের সময়ের কথাগুলো মনে পড়ে যায়। কিভাবে মন তাকে দূরে ঠেলে দিয়ে নিজের সুখের জন্য বিয়ে করেছে। মন তার শাশুড়ি আলাদা করে ডেকে হাত ধরে বলছে, আমি জানি মা, তুই আমাদেরকে মনে প্রাণে ঘৃণা করিস। মেয়ে হয়ে মাটারে একবার মাফ করে দিতে পারবি না? আমাদের উপর আর রাগ করে থাকিস না। আমি আপনাদের অনেক আগে মাফ করে দিয়েছি। রাগ সবার উপর করা যায় না, তাই আপনাদের উপর আমার কোনো রাগ অভিমান কিছু নেই। তুই আমাকে কথা দে আমার ছেলেটারে ছেড়ে যাবি না। আমি কখনো আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু আজ আমি আপনাকে কথা দিতে পারবো না। আমি এখানে সারা জীবনের জন্য থাকতে আসিনি। আমি এটুকু কথা দিতে পারি, আপনার ছেলেকে সুস্থ করে সব কিছু ঠিক করে তবে যাব। আমাদের শেষবারের মতো মাফ করে দেওয়া যায় না? আমাকে দয়া করে আর রিকোয়েস্ট করবেন না, আমি এটা রাখতে পারবো না। মন্তা ওর শাশুড়িকে কিছুতেই মা ডাকতে পারল না। মা ডাকটা অনেক মধুর শোনায়। মন্তা চেষ্টা করেও মুখ থেকে বের করতে পারেনি। বারবার মনে হচ্ছে মানুষটিকে মা ডাকতে পারবো না। কান্না আসছে, তাও ঢুক গিলে বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। সাইমন খেয়াল করছে মন্তা আসার পর থেকে ওর সামনে তেমন আসেনি। তারপরেও সাইমনের খুশি লাগছে অন্তত মন্তা একই বাসায় তো আছে। মন্তা আসার পরে সাইমনের শরীরটাও আগের চেয়ে ভালো লাগছে। মানুষ শরীরে অসুস্থতায় যতটা না খারাপ, তার সাথে মানসিক অসুস্থতায় বেশি অসুস্থ থাকে। শরীর ভালো থাকা অনেকটা মনের উপর নির্ভর করে। মন ভালো থাকলে মানুষ অসুখের মধ্যেও সুস্থ থাকে। রাহি কয়েকবার চেষ্টা করেছে মন্তাকে বলতে, কিন্তু কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। মন্তা রাহির ঘরে গিয়ে, কি ব্যাপার রাহি, আমাকে তো আর কিছু বললে না, নাকি সেটা আমাকে এখানে আনার মিথ্যা অভিনয় ছিল? না ভাবি, আজ আমি মিথ্যা অভিনয় করার মতো অবস্থায় নেই। এটা বলে রাহি কান্না করছে। কি হয়েছে, তোমার কাঁদছো কেন? বলো না কি সমস্যা? ভাবি, আমি প্রেগনেন্ট। কি? কিভাবে? কি বলছো এসব রাহি? তোমার মাথা ঠিক আছে তো? ভাবি, যা বলছি সত্যি বলছি। আমি 1 বছর আগে বিয়ে করছি তারেককে। তাহলে তো সমস্যা নেই, তুমি ওদের পরিবারকে আসতে বলো, আমি না হয় সবাইকে বুঝিয়ে বলবো। ভাবি, ও এখন বিয়েটা স্বীকার করতে চায় না। ও বলেছে বাচ্চাটা নষ্ট করে দিতে। আমি যে কি, একটা বাচ্চা কত সাধনা, ধারণা আছে? এই বাচ্চার জন্যই তো তোমরা আমাকে। ভাবি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই বলে হয়তো আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছে। তুমি এখন কি করতে চাচ্ছ? ভাবি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব, কোথায় যাব। তোমার কাছে বিয়ের কোনো প্রমাণনামা কিছু আছে? না ভাবি, ওকে যতবার জিজ্ঞেস করেছি ও বলতো ওর কাছে নাকি রাখছে। আমার এসব নিয়ে ভাবার দরকার নেই। সত্যি কি বিয়েটা হয়েছে? বুঝলাম না। মানে ও কি বিয়েটা সত্যি করেছে নাকি বিয়ের নাটক করেছে? ভাবি, আমি জানি না, সত্যি কিছুই জানি না। দেখো রাহি, একটা সন্তান আল্লাহর দেওয়া অনেক বড় রহমত। এত বড় পাপ করা ঠিক হবে না। ভাবি, আমি সবাইকে মুখ দেখাবো কেমনে? দরজার ওপাশে দাঁড়িয়ে তার শাশুড়ির চোখের জল বেয়ে পড়ে বুক ভেসে যাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এতক্ষণ যা শুনেছে সত্যি নাকি শুনতে ভুল করেছে। এ কি ক্ষতি হয়ে গেল আমার মেয়েটার এখন কি হবে? এটা বলে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লেন। রাহি তার দৌড়ে আসলো। ওদের বুঝতে বাকি রইল না কেন কাঁদছেন। রাহি মায়ের পা ধরে ক্ষমা চাচ্ছে। মা গো, আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই এই বাচ্চাটা রাখিস না, সমাজে মুখ দেখাবি কেমনে? মা, আমি পারবো না এই মাসুম বাচ্চাটিকে মেরে ফেলতে। তোকে যে লোকে থুতু ছিটাবে, কেউ বিশ্বাস করবে না রাহি। এত বড় ভুল কেমনে করলি? এখন এই বাচ্চার বাবার পরিচয় কি বলবি? তুই এটারে রাখিস না। রাহি আর ওর মা জড়িয়ে ধরে কাঁদছে। মুনতাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মুনতাহার চোখের কোণে জলের আনাগোনা। কেউ সন্তানের জন্য সারা দুনিয়ার কিছুই বাদ রাখে না, আর কেউ না চাইতে পেয়ে যায়। সবে আল্লাহর পরীক্ষা। আল্লাহ, আমি তো এমন অভিশাপ দিই নাই। মাসুম বাচ্চাটা কি দুনিয়ায় মুখ দেখার আগে শেষ হয়ে যাবে? তা কিছুটা রাগ করে বলে উঠল, বংশের সন্তানের জন্য তো মরিয়া হয়ে উঠেছিলেন। আজ একটা বাচ্চাকে যে এখনো পৃথিবীর মুখ দেখেনি, তাকে খুন করার কথা কিভাবে ভাবছেন? নিষ্পাপ শিশুটার কি দোষ? তো কি করব বলো? জনসম্মুখে বলে আসবো আমার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু বাচ্চার মা হতে যাচ্ছে? আমরা কেউ আর বাড়ির বাইরে পা রাখতে পারবো? লোকে তো কত কথা বলবে। একবেলা না খেয়ে পড়ে থাকুন, কেউ খোঁজ নিতে আসবে না। যে খারাপ কিছু শুনবে এমনি কথা শোনাতে হাজির হয়ে যাবে। এটা অনেকের স্বভাব। এই বাচ্চাটা আমার আর আপনার ছেলের পরিচয়ে থাকবে। কি বলছো তুমি? যদি কেউ জেনে যায় তখন কি হবে? আমার মেয়েটার যে মরা ছাড়া উপায় থাকবে না। দেখেন, যা হবার হবে, কিন্তু জেনে শুনে এত বড় পাপ করা যাবে না। মা বোনের কান্না দেখে সাইমনের চোখে জল। কেন আমার বোনটা শাস্তি পাচ্ছে? যা পাপ করেছি তো আমি। রাই, ছেলেটার পরিচয় দে, আমি ওকে দেখে ছাড়বো। আমার বোনের সাথে বেইমানি, আমি খুন করে ফেলবো। তার মা চোখ মুছে বলছেন,
এসব করতে যাস না, আমার মেয়েটার যে আরও বদনাম হবে। মা, বুঝতেছো না, আমার বোনটাকে ওই কুত্তা বিয়ে করেছে আর এখন স্বীকার করতে চাচ্ছে না। এসব জানার পরেও কিছু করব না? আজ তোমার বোনকে একা ফেলে রেখে গেছে বলে কত কষ্ট হচ্ছে, তাই না সাইমন? এভাবে আমার সাথেও তো বেইমানি করেছিলে, কথা দিয়েছিলে আমার সুখ দুঃখের ভাগিদার থাকবে, কিন্তু এমনও তো হতে পারে ছেলেটা ওকে বিয়ে করেনি, শুধু রাহিকে বুঝ দেওয়ার জন্য বিয়ের অভিনয় করেছে। আমরা কি চুপ করে থাকবো? চুপ থাকার কথা বলিনি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন তার শাশুড়ি কেমন যেন হয়ে গেল, সারাক্ষণ মেয়ের কথা বলে কান্নাকাটি করে। যত দিন যাচ্ছে রাহি একদম চুপ হয়ে যাচ্ছে। মুনতাহা এ বাসায় আসার পরেও জবটা ছাড়েনি। মুনতাহা বুঝে গেছে কারোর জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়া ঠিক না, কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত। নিজের পরিচয় নিজেকে গড়ে তুলতে হবে, যাতে কেউ সুযোগ পেলে ছুঁড়ে ফেলে দিতে না পারে। মুনতাহা আলাদা রুমে থাকে, সাইমনের জন্য সব কিছু করে, কিন্তু তেমন একটা কথা বলে না। মুনতাহাকে যেন সকল জড়তা ঘিরে ধরেছে। সাইমনের আশেপাশে খুব প্রয়োজন না হলে থাকে না, আবার সাইমন একটু জোরে কাশলে নিজের রুমে থাকতে পারে না। আড়ালে ভালোবাসা আঁকড়ে ধরে, কিন্তু সামনে আসলে সব কিছু উলটপালট হয়ে যায়। কেন ভালোবাসাগুলো মাঝে মাঝে নিজস্বতা হারিয়ে ফেলে? কেন দিন শেষে সকল অভিমান ভুলে আমরা ভালোবাসার স্বপ্ন সাজাতে পারি না? হয়তো অভিমানগুলো এতটাই বেশি ক্ষত হয়ে যায় যে হাজারো মলম দিয়ে শুকানো যায় না। সাইমন চেষ্টা করছে মন্থার অভিমান ভাঙাতে, কোথাও জানি ঘাটতি আছে। সাইমন সহ্য করতে পারছে না মন্থার কাছে থেকেও অনেক দূরে। প্রথমে ভেবেছে অভিমান কমে গেলে ওর কাছে আসবে, কিন্তু মন্থার মনের ভুবনে এত বেশি অভিমান জড়ো হচ্ছে, কালো মেঘগুলোকে সাইমন দূর করতে পারছে না। এভাবে কয়েকদিন চলে গেল। সাইমন ঘুমাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। বুকের কষ্টের ভারটা দিন দিন বেড়ে চলেছে। সব থেকে কষ্টকর হচ্ছে কাছের মানুষটা পাশাপাশি থাকার পরেও অতি যত্নে আদর করে তুলে রাখা অনুভূতিগুলো তাকে বলা যায় না। একটা মানুষকে আপন করা সহজ, কিন্তু সারা জীবন আপন করে ধরে রাখাটাই কঠিন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 3টা। সাইমনের খুব ইচ্ছে করছে মন্থাকে দেখতে, একবার শক্ত করে জড়িয়ে ধরে ক্ষমাছে। আমি আর পারছি না মন্থা, তোমাকে ছাড়া থাকতে। মন্থাকে মৃদু আলোতে ভীষণ মায়াবতী লাগছে। মন্থা ঘুমের রাজ্যে ডুবে আছে। মন্থা মুখ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে আলতো ঠোঁটে চুমু দিল। মন্থা তেমন টের পেল না। সাইমন জড়িয়ে ধরার পর মন্থা গরম নিঃশ্বাস পেয়ে আটকে উঠল। তুমি কেন এত রাতে এখানে? কোন সাহসে জড়িয়ে ধরেছো? আমি তোমাকে ভালোবাসি মন্থা। এই ভালোবাসা তখন কোথায় ছিল, যখন বিশ্বাসের কাছে হেরে গিয়ে আমার ভালোবাসা আগুনে পড়ে যাচ্ছিল? মন্থা, প্লিজ এমন করো না। আমি আর পারছি না এই দূরত্ব নিতে। জানো, সেদিন আমিও পারিনি। কত করে বলেছিলাম, শুনেছিলে? সেদিন আমার ভিতরে আহাজারি। এখন বুঝো ভালোবাসার মানুষ কাছে থেকেও দূরে থাকলে কেমন লাগে। বিশ্বাস করো, আমার অবন্তিকার সাথে কিছু নেই। কিছু থাকলে বা কি? যেখানে বিশ্বাসে মৃত্যু হয়, ভালোবাসার সামান্য স্বার্থের কাছে হেরে যায়, সেখানে কোনো কিছুর মূল্য থাকে না। প্লিজ এখান থেকে যাও। তুমি কি চাও আমি মরে যাই? মরার জন্য তো যাইনি। আরে হ্যাঁ, শোনো, কাল রেডি হয়ে থেকো, ডাক্তারের কাছে যেতে হবে। যেখানে তুমি থাকবে না সেখানে আমি আর কিছু ঠিক করতে চাই না। আমার মরে যাওয়া ভালো। ভালোবাসলে কেউ ব্ল্যাকমেল করে না। ব্ল্যাকমেল করে কি ভালোবাসা টিকে রাখা যায়? তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে। মুনতাহা কাঁথা মুড়ি দিয়ে মুখে কাঁথা চেপে ধরে কান্না করছে। আমি কেন পারছি না তোমাকে আপন করে নিতে? কেন আমার মন এত শক্ত হয়ে গেছে? কেন ঘৃণার কাছে ভালোবাসা প্রতিনিয়ত হেরে যাচ্ছে? কেন বা কষ্ট হয় তোমাকে কষ্ট দিয়ে? আমি যে নিজের সাথে যুদ্ধ করে নিজে হেরে যাচ্ছি। সবাই তো ভালোবেসে শত অপরাধ ক্ষমা করে দেয়, তাহলে আমি কেন পারছি না তোমাকে ভালোবেসে ক্ষমা করে দিতে? হয়তো ভালোবেসে বিয়ে করেছি বলে পারছি না। মুনতাহা সাইমনকে গিয়ে বলছে, চলেন, আমার সাথে ডাক্তারের কাছে যাবেন। কেন? এত কথা না বলে চলেন, আর না হয় আমি এ বাড়ি ছেড়ে চলে যাই। মুনতাহা জানে এখন মুনতাহাকে কোনোভাবে যেতে দিবে না রাহির এই অবস্থায়। মুনতাহা সাইমনকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলেছে দুজনকে নতুন করে টেস্ট করতে হবে। সাইমন মুনতাহা জানে রিপোর্ট কি আসবে, তারপরেও দুজন নতুন করে টেস্ট করে নিল। সাইমন মুনতাহা পরের দিন রিপোর্ট আনতে গেছে। ডাক্তার বলেছে, মিস্টার সাইমন, আপনার সমস্যাটা তেমন কিছু না, ঠিকঠাক চিকিৎসা নিয়ে নিয়ম মেনে চললে আশা করি ভালো হয়ে যাবেন। আমি যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো নিয়মিত খাবেন, তারপর যদি ঠিক না হয় অন্য কোনো ট্রিটমেন্ট করা হবে। মুনতাহা জিজ্ঞেস করছে, স্যার, মেডিসিন খেয়ে ভালো হবার সম্ভাবনা কতটুকু? আশা তো করছি বাকিটা উপরআল্লাহর ইচ্ছে। তবে একটা কথা কি জানেন, মানুষ শরীরে অসুস্থতার চেয়ে মনের অসুখে বেশি ভোগে। মন থেকে সাহস রাখতে হবে। যাই হোক না কেন, আমি ভালো থাকবো, দেখবেন সে সুস্থ থাকবে। রোগ জানার আগে সবাই সুস্থ থাকে, কিন্তু যখন শুনে সে বেশি দিন বাঁচবে না, তখন থেকে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাবে, যদি সে সুস্থ মানুষও হয়ে থাকে। সাইমনের খুশি লাগছে না। ভালো হয়ে কি হবে? কার জন্য বা ভালো হবে? মুনতাহা তো সাইমনকে দূর দূর করে তাড়িয়ে দেয়।
মন্তার মনে তো সাইমনের জন্য ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। এসব ভাবতে ভাবতে মন্তার দিকে তাকাতেই মন্তার চোখ ঘুরিয়ে নিল। মন্তা কেন জানি সাইমনের চোখে চোখ রাখতে সংকোচ বোধ করে। আপন মানুষরা যখন পর হয়ে যায় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, চাইলে সহজে তাকে আপন করে নেওয়া যায় না। তখন যাই করুক ভাববে মন থেকে করছে না, স্বার্থের জন্য করছে। বিশ্বাস ভালোবাসাকে মজবুত করে, কিন্তু সেখানে যদি অবিশ্বাসের ধোঁয়া ঢুকে পড়ে বিশ্বাস ঠুনকো হয়ে যায়। সাইমন চায় না মন্তা আর সাইমনকে ভুল বুঝুক। মন্তার দ্রুত সাইমনকে শান্তি দিচ্ছে না। মনে হচ্ছে অক্সিজেন থেকে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে। মন্তা যেভাবে চায় সেভাবে খুশি থাকুক, এ বাড়িতে আছে এটাই পরম শান্তি। হয়তো কোনো একদিন মন্তা বুঝবে আমি মন্তাকে কতটা ভালোবাসি। সেদিনের অপেক্ষায় না হয় প্রহর গুনব। কত মানুষ তো ভালোবাসার মানুষকে চোখে দেখার সুযোগ পায় না, আমি তো অন্তত মন্তাকে চোখের দেখা দেখতে পাচ্ছি, এটাই বা কম কি। সাইমন রাহিকে গিয়ে জিজ্ঞেস করে, তারেক ছেলেটার ঠিকানা দে। রাহি যতটুকু জানে সব সাইমনকে বলেছে। সাইমন বোনের মাথায় হাত রেখে ভরসা দিচ্ছে, তুই কাঁদিস না বোন, আমি খুঁজে আনবো ওরে। আমার বোনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিবে আর আমি ঘরে বসে আঙ্গুল চুষবো নাকি? এটা কিছুতে হতে পারে না। আচ্ছা ভাইয়া, সত্যি কেউ ফিরে আসবে তো? আমি চেষ্টা করব, তুই ওই কুত্তার একটা ছবি দে। মন্থার মধ্যখানে বলে উঠল, রাহি ওকে হয়তো আইনের ভয় দেখিয়ে ধরে আনতে পারবে, কিন্তু তোমাকে মন থেকে মেনে না নিলে সংসার করাতে পারবে? একই ছাদের নিচে থাকলে কি ভালোবাসা থাকে? ভালোবাসা এত সহজ ধরে রাখা যায় না। গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে 2 মিনিটও লাগে না। তাই বলে কি আরেকবার চেষ্টা করে দেখব না? অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো করা উচিত। আমার বোনের জন্য আমাকে এটুকু করতে হবে, না হলে বাচ্চাটা বড় হবার পরে বাচ্চাটাকে কি জবাব দেব আমরা? তোমার কি মনে হয় ওর বাচ্চাটার প্রতি ওর মায়া দয়া আছে? যদি সত্যি রাহিকে মন থেকে চাইতো, বাচ্চার কথা ভাবতো, তাহলে কাপুরুষের মতো ওকে একা পেলে পালিয়ে যেত না। সোজাভাবে মেনে নিলে তো ভালো, না হয় অন্য ব্যবস্থা নিতে হবে। ওকে আমি শান্তিতে ঘুমাতে দিব না। এটুকু বলতে পারি, পারলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো। এ সমাজে ছেলেদের গায়ে তো দাগ লাগে না, তারা বিবাহিত নাকি অবিবাহিত বোঝার উপায় নেই, সকল দায়ভার তো মেয়েদের। মেয়েরা সারা জীবন কেন ছেলেদের খেলার পুতুল হয়ে থাকবে? যখন চাইবে খেলবে, সময় পোড়ালে ফেলে দিবে, এটা হতে পারে না। সাইমন বেশ ভালো করে বুঝতে পারছে মন্তার কথাগুলো সাইমনকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে। মন্তার শাশুড়ি এসে ছেলের কাছে কেঁদে কেঁদে বলছে, আমি এত কিছু বুঝি না, আমি চাই আমার মেয়েটার একটা সংসার হোক। কয়দিন সত্যি কথা চাপা দিয়ে রাখবো? আজ বাদে কাল সবাই জেনে যাবে, তখন কি জবাব দিব সবাইকে? তুই কিছু একটা করার দরকার হলে ওই ছেলে হাতে পায়ে ধর। হাতে পায়ে ধরে কয়দিন বেঁধে রাখবেন? মেয়েদের এত সস্তা ভাবার কি আছে? নিজের জায়গাতে শক্ত থাকলে সব সমস্যা জয় করা সম্ভব। রাহিকে শান্তিতে বাঁচাতে চাইলে এসব চিন্তা বাদ দিন। মন্থা, তুমি চাও না আমার মেয়েটার সংসার হোক? আমরা তো জানি তোমার সাথে ভুল করেছি, পাপ করেছি, কিন্তু আজ আমাদের এই বিপদে একটু সাহায্য করো। আমি চাই ও ভালো থাকুক, তাই বলে কারো লাথি খেয়ে জীবন কাটাক, এটা চাই না। যে ছেলে এই অবস্থায় ফেলে যায়, সে একসাথে থাকলে ওকে শান্তিতে থাকতে দেবে বলে ভাবছেন? তিল তিল করে মারবে। আর হ্যাঁ, আমি শুধু এ বাড়িতে থাকছি ওর বাচ্চাটার কথা ভেবে। স্বামী ছাড়া বাচ্চাটার ভার সারা জীবন বহন করা এত সহজ? যেভাবে হোক বিয়েতে হয়েছে। সাইমন, তুই ওরে খুঁজে এনে আবার বিয়ে দে। তারেক যেমন হোক ওর বাচ্চার বাবা। মনে রাখবেন, সকল বিয়ের পরিণয় মিলে না, সকল পরিণয়ের পরিণতি ভালো হয় না। বিয়ে দিলে সকল সমস্যার সমাধান মিলে না। আগেও তো তাড়াহুড়ো করে দিয়েছেন। এ বিপদের সময় তুমি আমাকে খোঁটা দিচ্ছ। খোঁটা কেন দেব? বোঝাচ্ছি, সব সময় না ভেবে বিয়ে কোনো সমাধান না। পরে যদি রাহের আরও বড় কোনো ক্ষতি করে, মনকে বোঝাতে পারবেন তো? না না, এভাবে বলিও না আমার মেয়েটা। সাইমন মাকে শক্ত করে বলছে, আহ মা, অবুঝের মতো কথা বলিও না। মনটা যা বলছে একদম ঠিক বলছে। ওই ছেলে আমার বোনকে কখনো সুখে রাখবে না। উল্টো পাল্টা সিদ্ধান্ত নিও না তো। তোদের যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। বাহ, সাইমন আজ মায়ের কথার উপর বলতে পারছে আমি যা বলছি সঠিক। যদি সত্যিই সেদিন বলতে পারতো, তাহলে আজ আমরা সুখে থাকতাম। একটা মেয়ের স্বামী যদি তার পক্ষে থাকে, তাহলে সে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। আর যদি স্বামী স্ত্রীর সাথে না থাকে, তাহলে পুরো দুনিয়া থেকেও সব শূন্য লাগে। সাইমন ছবি নিয়ে ঠিকানাতে গেল তারেকের সাথে কথা বলতে। বাড়ির ঠিকানায় গিয়ে দেখে ওখানে তারেক নামে কেউ থাকে না। তারেক যে ঠিকানা রাহিকে দিয়েছে সেটা ওর বাড়ি না। সাইমন নিরাশ হয়ে অফিসের ঠিকানায় গেল। ভিতরে ঢুকে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করছে, তারেক নামে কেউ কি এখানে জব করে? আপনি একটু অপেক্ষা করুন, আমি চেক করে দেখছি। আচ্ছা, তারেক নামে যে জব করতো সে গত মাসে চাকরি ছেড়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানেন? সেটা তো জানি না।
সাইমন আর কোনো পথ খুঁজে না পেয়ে সাইমনের বন্ধু যে পুলিশে জব করে তার কাছে ছবি দিয়ে এসেছে, যাতে খোঁজ করে এই মুহূর্তে কোথায় গা ঢাকা দিয়েছে। দোস্ত, তুই ভাবিস না, আমি সাধ্যমতো চেষ্টা করব। তবে এই ঘটনা কার সাথে ঘটেছে আমার কাছের একজন, তোকে পরে বলবো, আগে খুঁজে বের কর। রাহি অপেক্ষা করছে কখন সাইমন আসবে। সাইমন আসার পরে অনেক আশা নিয়ে ভাইয়ের কাছে গেল। রাহিকে আসতে দেখে সাইমনের বুকটা ফেটে যাচ্ছে। একটা ভাইয়ের কাছে তার বোনের এমন অবস্থা যে কতটা কষ্টদায়ক তা কেবল একটা ভাই অনুভব করতে পারবে। ভাইয়া, ওর সাথে দেখা হয়েছে? না আসলে। বলো না ভাইয়া, কি বলেছে? তোকে বাড়ির ঠিকানা যেটা দিছে সেটা ভুল। কি বলো ভাইয়া? আমাকে বাড়ির সামনে গিয়ে দেখাইছে, আমি নিজে দেখছি, সেখানে ঢুকছে। এগুলো মিথ্যা ছিল। অফিসে গিয়েছে? অফিসেরটা ঠিক আছে, কিন্তু কিন্তু কি ভাইয়া? কুত্তাটা 1 মাস আগে জব ছেড়ে পালিয়েছে। তুই চিন্তা করিস না, আমি ওকে খোঁজার ব্যবস্থা করছি। এ কথা বলতে বলতে রাহি মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। সবাই রাহিকে ধরে শুয়ে দিল। রাহির মা মেয়ের পাশে বসে কেঁদে চলেছেন। মুনতাহা রাহির মাথায় পানি দিচ্ছে। সাইমন দূর থেকে দাঁড়িয়ে দেখছে। কেন আমার বোনটার এত বড় ক্ষতি হয়ে গেল? আমার বোনটা শেষ পর্যন্ত বাঁচবে তো? আমি ওই হারামকে খুঁজে বের করে শাস্তি দিবই। দেখতে দেখতে রাহির ডেলিভারির সময় চলে এসেছে। এই কয়েক মাস সাইমনের সাথে মন তার খুব একটা ভাব হয়ে ওঠেনি। তবে আগের সে কথা একটু বেশি হয়, তাও বেশিরভাগ কথা রাহিকে নিয়ে। সাইমন অনেকবার নিজেদের কথা উঠাতে গেছে, কিন্তু মনতাহা কোনোভাবে সাইমনকে থামিয়ে দিত। রাহির ফুটফুটে একটা মেয়ে শিশু হলো। আশেপাশে সবাই জানে মনতাহার বেবি হয়েছে। যদিও অনেকের মনে সন্দেহ হয়েছে, মনতাহা সামলে নিয়েছে। সাইমন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার কারণে ডাক্তার বলেছে সাইমন বাবা হওয়ার জন্য প্রস্তুত। সাইমনের ভীষণ ভালো লাগছে। এবার বোধহয় মনতাহা মেনে নিবে। যদি ওকে ভালো না বাসতো তাহলে কখনো ওর চিকিৎসা করানোর জন্য চেষ্টা করতো না। মনতাহা যা পছন্দ করে সাইমন তাই করার চেষ্টা করেছে। কখনো মনতাহার মনে হয়েছে তার থেকে যাওয়া উচিত, আবার কখনো ভেবেছে অনেক শাস্তি হয়েছে, এবার সব মান অভিমান দূরে ঠেলে দিয়ে ভালোবাসায় পরম মমতায় নিজেরা সুখে থাকি। সাইমন মনতাহাকে গিয়ে জড়িয়ে ধরে। মনতাহা, এখন তো সব ঠিক হয়ে গেছে, এবার না হয় সব মান অভিমান বাদ দিয়ে আমরা এক হয়ে যাই। আমি যে আর পারছি না। আচ্ছা সাইমন, যদি অবন্তিকার কোনো ভালোবাসার মানুষ না থাকতো, তোমার সমস্যা না হতো, অবন্তিকা তোমাকে মেনে নিত, আমাকে মনে রাখতে? কেন বলছো এসব? আমি আর অতীতের কথা মনে করতে চাই না। এটা বলে গাল চেপে একটা চুমু খেলো মনতাহা সাইমনকে সরিয়ে দিয়ে। তুমি মনে করতে চাও না, আর আমি যে ভুলতে পারছি না। তুমি তো বলেছিলে সন্তান না হলে ভালোবাসা একসময় ফাঁসে হয়ে যাবে। আমি চাইনি আমার ভালোবাসা ফাঁসে হয়ে যাক। সেদিন ভুল বলেছিলাম। আমি বুঝতে পারিনি ভালোবাসা ছাড়া সব কিছুই মূল্যহীন। আজ আমার মনে কষ্টের পাহাড় এত বিশাল যে আমি সেগুলো পার করতে পারছি না। জানি না পারবো কিনা, হয়তো পারবো, হয়তো না। আর হ্যাঁ, আমি সব গুছিয়ে নিয়েছি, আজই চলে যাব। সাইমন মনতাহা হাত দুটো টেনে নিজেকে মারতে লাগলো। বুকে টেনে নিয়ে বারবার জড়িয়ে ধরছে। তাহলে আমাকে সুস্থ করে তুলেছো কেন? আমি চাইনি তুমি কমতি নিয়ে থাকো। আমি চেয়েছি ভবিষ্যতে যাতে অন্য কাউকে জীবনে আনতে তোমার কষ্ট না হয়। আমার সকল কাজ শেষ, এখন যাবার পালা। শুধু একটাই অনুরোধ, আমাকে ভালোবেসে থাকলে নিজেকে সুস্থ রাখো। আমার জন্য না খেয়ে অসুস্থ হয়ে আমাকে অপরাধী না করলে খুশি হব। প্লিজ যেও না মুনতাহা, প্লিজ। মুনতাহার শাশুড়িকে গিয়ে বলছে, আমি আপনাকে দেওয়া কথা রেখেছি। আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, চাইলে আরেকটা বিয়ে করাতে পারেন। কেন এভাবে চলে যাচ্ছিস কষ্ট দিয়ে? আমাদের মাফ করে দে না। আমার ছেলেটা যে আবার আগের মতো হয়ে যাবে। তুই এবারও আমাদের ঋণী করে যাবি। সব ঠিক হয়ে যাবে। মুনতাহা ব্যাগ গুছিয়ে বের হবার সময় পিছন ফিরে তাকিয়ে দেখে আজকে সবার চোখ থেকে পানি পড়ছে। সাইমনের চোখের জল চিকচিক করছে। সবার চোখে একটাই আকুতি, মুনতাহা যেও না।